হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের মেডিপাইলের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আমাদের চ্যানেলে প্রথম এবং এই দ্বিতীয় দুইটা চ্যাপ্টার কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। আর আমরা আজকে পড়বো 3 নাম্বার চ্যাপ্টার যেটা সেটা। আর এই চ্যাপ্টারটার নাম কি? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কোষ বিভাজন। কি নাম এই চ্যাপ্টারটার নাম? চ্যাপ্টারটার নাম হচ্ছে দেখো কোষ বিভাজন। কি নাম? কোষ বিভাজন। এই চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন। এখন কোষ জিনিসটা কি সেটা তো আমরা জানছি না কোষ কি? কোষ হচ্ছে একটা জীবদেহের গঠন ও কাজের একক। তাহলে কোষটা কি? কোষটা হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। এটা আমরা পড়ে আসছি না? ও কাজের একক, এটা আমরা পড়ছিলাম না? কোষ কি? এখন দেখো, কোষ তো আমরা বুঝছি, কোষ সম্পর্কে আমরা অনেক জানছি। হ্যাঁ, একটা কোষের স্ট্রাকচার যদি আমি তোমাদের এখানে দেখাই, এটা একটা কোষ। এটার মধ্যে কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে না? এখানে সাইটোপ্লাজম মাঝখানে কি থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে। তারপর এখানের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলো থাকবে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, অনেক কিছু থাকবে। হ্যাঁ, আমরা শিখেছি না এগুলো তোমাদেরকে? হ্যাঁ, আমরা আগের ক্লাসগুলোতে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের ক্লাসে তোমরা এগুলো পাবা। তো এখন কোষ তো আমরা জানছি, এখন বিভাজন জিনিসটা কি? একটা কোষ থেকে কি হবে দেখো, একটা কোষ থেকে একটা থেকে হবে হচ্ছে দুইটা। আচ্ছা, একটা থেকে হবে হচ্ছে প্রথমে দুইটা হবে। হ্যাঁ, এখন দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, এরকম হবে। তাহলে একটা থেকে হবে দুইটা, দুইটা থেকে হবে চারটা, চারটা থেকে হবে আটটা, ঠিক আছে এইভাবে। তো এখন দেখো, এই যে একটা থেকে দুইটা হইলো, দুইটা থেকে চারটা, হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? কোষ বিভাজন। এখন কোষ বিভাজনটা কেন দরকার? কোষ বিভাজনটা দরকার হচ্ছে তোমার, এই যে আমাদের কোষটা বিভাজন হবে, আমরা জানি কি? দেখো, কোষগুলো একত্রিত হয়ে কি হয়? আমরা বলছিলাম টিস্যু হয়। হ্যাঁ, বলছিলাম আমরা টিস্যু হয়, কোষ থেকে হয় টিস্যু। টিস্যুগুলো কি হয়? টিস্যুগুলো হয় অঙ্গ, টিস্যুগুলো হয় অঙ্গ, অঙ্গগুলো কি হয়? তন্ত্র হয়, তন্ত্র হয়ে কি হয়? দেহ তৈরি করে। তো এই কোষ যদি বিভাজিত না হয়, তাহলে বিভাজন না হয়ে অনেকগুলো কোষ হবে না। অনেকগুলো কোষ না হলে কি হবে না? টিস্যু হবে না। টিস্যু না হলে আলটিমেটলি আমাদের কোনো অঙ্গ তৈরি হবে না। অঙ্গ তৈরি না হলে আমাদের তন্ত্র তৈরি হবে না। তন্ত্র তৈরি না হলে আমাদের বডি অর্থাৎ দেহটাই তৈরি হবে না। ঠিক আছে? এই জন্য কোষ বিভাজনটা দরকার। কোষ বিভাজন যদি না হয়, মনে করি এই কোষটা যদি বিভাজিত না হয়, হ্যাঁ, এই কোষটা একেবারেই থেকে যায়, তাহলে এই কোষটা আর বিভাজিত হইল না, নতুন কোষ হইল না, তখন কি হবে? এটা একদিন নির্দিষ্ট সময় পরে কোষটা মারা যাবে না? মারা যাবেই তো। তো তখন তো কোষের বিলুপ্ত, অর্থাৎ কোষ বিলুপ্ত হয়ে যাবে, আর কিছু থাকবে না। আচ্ছা, আমাদের মনে করো আমার বডিতে হাজার হাজার কোষ আছে, কোষগুলো আর বিভাজন হইল না। বিভাজন না হলে কি হবে? কোষগুলা, আমার বডির কোষগুলো আস্তে আস্তে মারা যাবে না? মারা যাইতে যাইতে আলটিমেটলি আমার কোনো অস্তিত্বই থাকবে না, বুঝছো? তাহলে কোষ বিভাজনটা খুবই জরুরি। আমি কোষ বিভাজনটা তোমাদেরকে জাস্ট একটু বুঝাইলাম, আশা করি বুঝছো। এখন আমরা কোষ বিভাজনগুলো কীভাবে হয়, কী কী প্রক্রিয়ায় হয়, সব কিছু জানবো এই চ্যাপ্টারে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদের টপিকটা হচ্ছে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। কি? কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। আমাদের টপিকটা হচ্ছে কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। আচ্ছা, এখন দেখো ভাইয়া, কি বলছে? প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। আমরা জানি প্রতিটি জীবদেহ কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। অবশ্যই আমরা কি পড়ছি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, অর্থাৎ জীবদেহকে গঠন করে। গঠন করা মানে কি? তৈরি করা। এই জন্যই জীবদেহের গঠন ও প্রতিটি জীবদেহ হচ্ছে কোষ দিয়ে তৈরি। একটি মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। দেখো, একটি মাত্র কোষ দিয়ে কি হয়? জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ সংখ্যা বৃদ্ধি হওয়া একটা স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জীবদেহের জন্য। কি? কোষ বিভাজন হওয়া। তাহলে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে? এখন দেখো, কোনো কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এদেরকে বলা হয় এককোষী। দেখো, যেসব জীবের কোষ যেসব জীব দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, কয়টি কোষ দিয়ে? একটি মাত্র কোষ দিয়ে, তাদেরকে কি বলবো আমরা? এককোষী। অর্থাৎ যেসব জীব দেহ শুধুমাত্র একটা কোষ দিয়ে গঠিত, হ্যাঁ, অর্থাৎ তুমি দেখো, অর্থাৎ তাদের কোষ দেহের মধ্যে এরকম শুধুমাত্র একটা কোষ থাকবে, তাদেরকে কি বলবো আমরা? এককোষী বা ইউনিসেলুলার। হ্যাঁ, আর আচ্ছা, এখন দেখো এই ইউনিসেলুলার কি কি আছে, আমরা একটু দেখি ইউনিসেলুলার কি কি আছে। ইউনিসেলুলারের মধ্যে আছে দেখো, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। এগুলো কি? এগুলো হচ্ছে এককোষী। তাহলে এককোষী কি কি? এগুলো ভাই উদাহরণগুলো মুখস্থ মনে রাখতে হবে এগুলো। আচ্ছা, সরি, একটু
দেখো এই যে ইয়েগুলা, এই যে এগুলো তোমার উদাহরণগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এককোষী কী কী? ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম, এগুলা কি এককোষী। আচ্ছা, এরপর দেখো এককোষী জীব বিভাজনের মাধ্যমে এককোষী জীব কী হবে? আচ্ছা, এরপর দেখো এককোষী জীব বিভাজনের মাধ্যমেই একটি থেকে অসংখ্য অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে। অর্থাৎ দেখো এই এককোষীটা, হ্যাঁ, এটা এককোষী জীব না, এ কী করবে? বিভাজিত হবে, বিভাজিত হয়ে আরেকটা এককোষী তৈরি করবে। হ্যাঁ, মনে করো আমি তোমার দেখাই। মনে করো এটা বিভাজিত হয়ে আরেকটা এককোষী তৈরি করছে, এটা বিভাজিত হয়ে আরেকটা এককোষী তৈরি করছে, এটা বিভাজিত হয়ে আরেকটা এককোষী তৈরি করছে, ঠিক আছে? এভাবে এককোষীগুলো এককোষী তৈরি করবে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো, তাহলে এরপর আমরা কোথায় যাব? আচ্ছা, এরপর দেখো আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত। অনেক জীব কি দিয়ে গঠিত? একাধিক কোষ দিয়ে গঠিত হতে পারে, একটা কোষ দিয়ে হতে পারে, আবার একের অধিক কোষ দিয়ে গঠিত হতে পারে। এখন যেগুলা একের অধিক কোষ দিয়ে গঠিত, যেগুলা কি দেখো একাধিক কোষ দিয়ে গঠিত, এদেরকে কি বলবো আমরা? বহুকোষী বা মাল্টিসেলুলার জীব বলবো। কি বলবো? বহুকোষী বা মাল্টিসেলুলার। এখন এই বহুকোষীর মধ্যে কি কি আছে দেখো তো ভাইয়া? বহুকোষীর মধ্যে আছে মানুষ, বটগাছ, তিমি মাছ। এগুলো কি? এগুলো হচ্ছে বহুকোষী। আমরা মানুষ কি? বহুকোষী প্রাণী। আমাদের মধ্যে হাজার হাজার কোষ আছে, ঠিক আছে? কোটি কোটি কোষ। বটগাছ একটা গাছের মধ্যে তেমন হাজার হাজার কোষ আছে। তিমি মাছের মধ্যে অনেকগুলো কোষ আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো বিশাল দেহি একটি বট গাছের সূচনা ঘটে একটিমাত্র কোষ থেকে। হ্যাঁ, একটিমাত্র কোষ থেকে সূচনা হয়ে আস্তে আস্তে সে অসংখ্য কোষে পরিণত হয়, বিভাজিত হইতে হইতে, ঠিক আছে? এরপর দেখো এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের একটি পরিণত মানুষের সৃষ্টি হয়। অর্থাৎ একটা নিষিক্ত ডিম্বাণু থেকে, আমরা তো ডিম্বাণু থেকে আসছি, হ্যাঁ, ওই ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোটি কোটি কোষের একটি মানুষের সৃষ্টি হয়, ঠিক আছে? আবার কোষ বিভাজনের মাধ্যমে পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয়। দেখো কোষ বিভাজনের মাধ্যমে কী হবে? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হবে। জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। তাহলে কেন কোষের বৃদ্ধি ঘটে, সংখ্যার বৃদ্ধি ঘটে? দেখো কোষের বৃদ্ধি হবে জীবের বৃদ্ধি করার জন্য এবং প্রজননের উদ্দেশ্যে। তাহলে প্রজননের উদ্দেশ্যে, এই দুই উদ্দেশ্যে কি হয়? কোষের বৃদ্ধি ঘটে। কেন বৃদ্ধি ঘটে? কোষের সংখ্যা বৃদ্ধি বা বিভাজন কেন হয়? জীবের বৃদ্ধি করার জন্য, অর্থাৎ জীবের সংখ্যা বৃদ্ধি করার জন্য এবং প্রজনন করার জন্য, ঠিক আছে? এই দুই উদ্দেশ্যে কি হয়? কোষ বিভাজিত হয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা পড়ব হচ্ছে কত প্রকারের কোষ বিভাজনটা দেখা যায়। তাহলে আমরা পড়ব এখন, দেখো জীব দেহে দুটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে, অর্থাৎ জীব দেহে দুইটা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া আছে। কয়টা ভাইয়া? দুইটা কোষ বিভাজন প্রক্রিয়া আছে। দেখো একটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া, একটা কি? একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। তাহলে দুইটা, কয়টা? দুইটা। আগে আমরা মাইটোসিসটা পড়ি। এখন ভাই তোমারে মাইটোসিস পড়ার আগে আমি একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে দেখো আমরা এখানে একটু যদি যাই, মাইটোসিস বোঝানোর আগে আমি তোমার একটা জিনিস বোঝাবো বলতে কি বোঝাবো দেখো। আচ্ছা, দেখো একটু আমরা আগের চ্যাপ্টারে কোষ পড়াইছিলাম, তাই না? এখন দেখো কোষের মধ্যে আমরা বলছিলাম যে এরকম একটা কোষ প্রাচীর থাকবে। কি থাকবে? কোষ প্রাচীর। আচ্ছা, এরকম একটা কোষ প্রাচীর থাকবে, ঠিক আছে? এখন কোষ প্রাচীরের ভিতরে কোষঝিল্লিও থাকবে। আচ্ছা, ওইটা আমি আর না দিলাম, কোষঝিল্লিও থাকে, ঠিক আছে? এখন দেখো এর মাঝখানে কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে। এরপর হচ্ছে সাথে তোমার এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস দিই আমি, এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, না? নিউক্লিয়াস থাকবে, আর এখানে হচ্ছে তোমার সাইটোপ্লাজম থাকবে। কি থাকবে? এখানে হচ্ছে তোমার সাইটোপ্লাজম থাকবে। এখন দেখো এই সাইটোপ্লাজমের মধ্যে আমাদের কি থাকবে? অর্গানগুলো থাকবে না? অর্গান বলতে কি? অঙ্গগুলা, হ্যাঁ, অঙ্গাণুগুলা, ওই যে আমরা যেগুলো বলছিলাম। কী কী থাকবে? এখানে থাকবে হচ্ছে তোমার মনে করো প্লাস্টিড থাকবে, তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া মনে করো। তারপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে এই যে কী বলে এটাকে, লাইসোজোম থাকবে। তারপর হচ্ছে রাইবোজোম থাকবে, হ্যাঁ। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, ঠিক আছে? তো সব কিছু থাকলো, ঠিক আছে? এখন দেখো এটা একটা কোষ, হ্যাঁ, এটাকে বিভাজিত হবে। কিন্তু এখন দেখো আমি তোমার যেটা শিখাইতে আসছি সেটা হচ্ছে দেখো আমাদের নিউক্লিয়াসটা নিয়ে আলোচনা আমাদের। এখন আমি যদি তোমার নিউক্লিয়াসটাতে যাই, তাহলে এখান থেকে যদি আমি নিউক্লিয়াসটাকে আলাদা করি, কি আলাদা করবো? নিউক্লিয়াসটা যদি আলাদা করি তখন আমি কী পাবো ভাই? দেখো নিউক্লিয়াসটা আলাদা করলে নিউক্লিয়াসের চারদিকে একটা মেমব্রেন বলছি না, মেমব্রেন থাকবে। মেমব্রেনের ভিতর কি থাকবে? নিউক্লিওলাস থাকবে একটা। কি থাকবে? নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের ভিতর কি থাকবে? নিউক্লিওলাসের ভিতরে আমরা বলছিলাম যে ক্রোমাটিনগুলো এভাবে কুণ্ডলী আকার ফেঁচে থাকবে, এগুলো কি? ক্রোমাটিন তন্তু, ঠিক আছে না? এটা কি? একটা নিউক্লিয়াস। এটা নিউক্লিয়ার মেমব্রেন ছিল, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজমের মতো যেটা, এটা হচ্ছে
প্লাজম। এই নিউক্লিয়ার প্লাজমের মধ্যে ক্রোমাটিন তন্তুগুলো পেঁচানো অবস্থায় আছে। আর এই ক্রোমাটিন তন্তুগুলাই কি মূলত ক্রোমোজোম হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে? এই ক্রোমাটিনগুলা কি হয়? ক্রোমোজোম হয়। ক্রোমাটিনগুলো কি হয়? ক্রোমোজোম হয়। পরে ক্রোমাটিনগুলাই ক্রোমোজোম হয়। ঠিক আছে? এই ক্রোমোজোমের ভিতরে কী থাকবে? ডিএনএ থাকবে। কী থাকে? ডিএনএ থাকবে। তাহলে তুমি জিনিসটাকে এভাবে বলতে পারো না যে প্রথম হচ্ছে ক্রোমাটিন, আচ্ছা সরি, প্রথম হচ্ছে ক্রোমাটিন তন্তু। সেটা থেকে কী হবে? সেটা থেকে এগুলো হচ্ছে তোমার, এগুলো এখন পেঁচানো না, এগুলো কী হবে? খাটো এবং মোটা হয়ে এগুলো ক্রোমোজোম হয়ে যাবে। কী হবে? ক্রোমোজোম। ঠিক আছে ভাইয়া? এগুলো কী হবে? ক্রোমোজোম। এখন দেখো ক্রোমোজোম কী বহন করে? ক্রোমোজোমের মধ্যে থাকবে ডিএনএ। কী থাকবে? ডিএনএ। এই ডিএনএটা কি? বংশগতির ধারক ও বাহক। বংশগতির ধারক ও বাহক, অর্থাৎ বংশগতি রক্ষা করে। ঠিক আছে? এখন দেখো ভাই, আমার পড়া হচ্ছে তোমার ক্রোমোজোম নিয়ে। এখন আমি তোমার একটা ক্রোমোজোমের গঠন বুঝাইতে হবে। কারণ একটা ক্রোমোজোম দেখতে কেমন বা কীরকম, হ্যাঁ, কারণ এটা বুঝাই না বুঝলে তুমি কোষ বিভাজন বুঝবে না। এখন দেখো একটা ক্রোমোজোম কেমন হবে? একটা ক্রোমোজোম হবে, ক্রোমোজোমের গঠনের মধ্যে আছে তোমার ভাই, দেখো একটা ক্রোমোজোমের গঠনের মধ্যে মাঝখানে থাকবে হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার। কী থাকবে ভাই? সেন্ট্রোমিয়ার। এটার নাম কি? সেন্ট্রোমিয়ার। এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এরপরে সেন্ট্রোমিয়ারের পরে ওর হচ্ছে দুইটা ক্রোমাটিড থাকবে। কয়টা ক্রোমাটিড? দুইটা ক্রোমাটিড। কী নাম? ক্রোমাটিড। ক্রোমাটিডগুলো কি? এরকম একটা দেখো, এভাবে হাতের মতো থাকবে, এদিকে একটা, এদিকে একটা। ঠিক আছে? এরপরে সেমভাবে ওর আরও একটা ক্রোমাটিড থাকবে, এদিকে দেখো, এদিকে এভাবে একটা, এরপরে এভাবে একটা। এটা হচ্ছে দুইটা কি? তার ক্রোমাটিড। ঠিক আছে? আর এটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার। এখন দেখো ভাই, তাহলে দেখো ওর কী 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 বলছি? একটা ক্রোমোজোম। এটা একটা কি? ক্রোমোজোম। এটার নাম কি? ক্রোমোজোম। ঠিক আছে? এটার নাম হচ্ছে ক্রোমোজোম। এটার নাম হচ্ছে ক্রোমোজোম। এখন দেখো ক্রোমোজোমের মধ্যে কী কী পাইছি? এটা হচ্ছে তার একটা ক্রোমাটিড, এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা হচ্ছে তার আরও একটা ক্রোমাটিড। তাহলে দুইটা ক্রোমাটিড থাকবে টোটাল। ঠিক আছে? কয়টা ক্রোমাটিড? দুইটা ক্রোমাটিড। এরপর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে ভাই? এখন দেখো ভাই, তোমার দেখো একটা ক্রোমাটিডের মধ্যে দুইটা বাহু। এগুলো কি? এটা হচ্ছে বাহু। এই যে দেখো, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, দুইটা বাহু না? তাহলে একটা ক্রোমাটিডের কয়টা বাহু? দুইটা বাহু। দুইটা ক্রোমাটিডের টোটাল চারটা বাহু। একটা বাহু, দুইটা বাহু, এক, তিনটে, চারটা। তাহলে এই দুইটা হচ্ছে একটা ক্রোমাটিডের বাহু, এই দুটো হচ্ছে আরেকটা ক্রোমাটিডের বাহু। ঠিক আছে? ক্রোমোজোমটা তুমি বুঝতে পারছো ভাই? ক্রোমোজোমটা বুঝছো? আশা করি বুঝছো ক্রোমোজোমটা। এখন আমরা আবার বহে যাই, দেখো। আচ্ছা, এবার আসি আমরা কোথায় ছিলাম? আমরা মাইটোসিসে। আমরা কোথায় ছিলাম? মাইটোসিস। এখন আসি মাইটোসিস। দেখো কী বলছে? এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপাত্য কোষে পরিণত হয়। তাহলে দেখো এই প্রক্রিয়া কী হবে? একটা প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ। কী কোষ? প্রকৃত কোষ। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ কিন্তু আমরা বুঝে আসছি আমাকে, হ্যাঁ। প্রকৃত কোষ কোনগুলা? যেটার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস সহ সব কিছু থাকবে, সেটা হচ্ছে কি? একটা প্রকৃত নিউক্লিয়াস। সেটা কি বে? একটা প্রকৃত নিউক্লিয়াস। সেটা কি? একটা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষ, হ্যাঁ। অর্থাৎ সেটা সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। এখন দেখো কী বলছে? এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক, ওই সুকেন্দ্রিক কোষটা একটা ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপাত্য কোষে পরিণত হবে। কয়টা কোষে? দুইটা কোষে। যে নতুন কোষগুলো তৈরি হয় ওই কোষগুলোকে বলা হয় অপাত্য কোষ। ঠিক আছে? অর্থাৎ তুমি আমার বলো ভাই অপাত্য কোষ কি? হ্যাঁ, মনে করো আমি একটা কোষ থেকে বিবেচিত করে একটা কোষ এই দুইটা তৈরি করলাম। তো এই দুইটা কোষকে আমরা কি বলবো? অপাত্য কোষ। এই দুইটা কোষকে কি বলবো? অপাত্য কোষ। ঠিক আছে ভাইয়া? এই দুইটা কোষকে কি বলবো? অপাত্য কোষ। ঠিক আছে? অপাত্য কোষটা বুঝছো? অর্থাৎ নতুন যে কোষগুলো উৎপন্ন হয় ওগুলোকে বলা হয় অপাত্য কোষ। ঠিক আছে? এখন দেখো, তাহলে এখন আমরা এটা দেখাইতে পারি কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপাত্য কোষে পরিণত হয়। কয়টা কোষে পরিণত হবে? দুটি অপাত্য কোষে। আচ্ছা, এরপর দেখো মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় প্রায় সমানভাবে। অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়া কী হবে? নিউক্লিয়াসটা মাত্র একবার বিভাজিত হবে। তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় কী হবে? নিউক্লিয়াসটা একবার বিভাজিত হবে। মানে মাইটোসিস প্রক্রিয়ায় যে নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াসটা থাকবে, হ্যাঁ। মাইটোসিস প্রক্রিয়ায় দেখো, মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। কয়বার বিভাজিত হবে ভাই? একবার বিভাজিত হবে। কয়বার? একবার। তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হয়? একবার। আমাদের কোষের নিউক্লিয়াস কয়টা? একটা না? প্রকৃত কোষের নিউক্লিয়াসটা একটাই থাকবে না?
তো একটা এই নিউক্লিয়াসটা কি হবে, একবার বিভাজিত হবে। কবে বিভাজিত হবে? একবার। নিউক্লিয়াসটা কবে বিভাজিত হবে? একবার বিভাজিত হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। সরি ভাই একটু ডিস্টার্বের জন্য। আচ্ছা দেখো, তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় কী হবে, নিউক্লিয়াসটা একবার বিভাজিত হবে। কয়বার বিভাজিত হবে? একবার। ঠিক আছে, কীভাবে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হবে আমি তোমার দেখাবো, একটু পরে দেখাবো। আগে এটা রিডিংটা একটু তোমার আগে রিডিংটা তোমার বুঝে আসিয়ে এরপর আমি ছবি এঁকে দেখাবো। আচ্ছা এখন দেখো কি বলছে, দেখো নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। আচ্ছা বুঝলাম নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। এরপর দেখো নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও একবার করে বিভাজিত হবে। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমটা আছে ক্রোমোজোমটাও কি হবে, একবার বিভাজিত হবে। এরপর দেখো সাইটোপ্লাজমও বিভাজিত হয় একবারই। অর্থাৎ তাহলে মাইটোসিস প্রক্রিয়া আমরা কি পাইছি, দেখো মাইটোসিস প্রক্রিয়া আমরা পাইছি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটাই কবে বিভাজিত হবে, একবার। তাহলে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটা কবে বিভাজিত হবে, একবার করে বিভাজিত হবে। এরপর দেখো তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপাত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএর পরিমাণ সমান থাকে। অর্থাৎ দেখো এই জন্য কী হবে, মাইটোসিস বিভাজনের কোষের মাতৃকোষ এবং অপাত্য কোষ, কোষের মাতৃকোষ এবং অপাত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কী থাকবে, সমান থাকবে। কী থাকবে বলছে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে মাতৃকোষ। আচ্ছা দেখো এটা থেকে এটা হয়েছে না, তো এখন এই কোষগুলো কি, এই কোষগুলো হচ্ছে মাতৃকোষ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাতৃকোষ, অর্থাৎ জাত থেকে বিভাজিত হয়েছে। তো এই মাতৃকোষ আর অপাত্য কোষ, এই কোষের মধ্যে কি হবে, ক্রোমোজোম সংখ্যা কি থাকবে, সমান থাকবে। কেন সমান থাকবে, কারণ হচ্ছে এখানে নিউক্লিয়াসটাও একবার বিভাজিত হয়েছে, সাইটোপ্লাজমটাও একবার বিভাজিত হয়েছে। এখন দেখো এখানে যদি একটা নিউক্লিয়াস থাকে এভাবে, হ্যাঁ, এই নিউক্লিয়াসটা ভাগ হয়ে গিয়ে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, তাহলে নিউক্লিয়াস সমান হয়েছে না, হয়েছে না। এখন নিউক্লিয়াস সমান, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, ক্রোমোজোম থাকে না, ওই ক্রোমোজোম, তো ক্রোমোজোম নিউক্লিয়াস সমান হলে ক্রোমোজোমও সমান হবে না, অবশ্যই ক্রোমোজোম সমান হবে। আমরা বলছি ক্রোমোজোমও একবার করে বিভাজিত হয়। এখানে যদি দুইটা ক্রোমোজোম থাকে তাহলে এখানে একটা, এখানে একটা। আচ্ছা এখানে যদি মনে করো এখানে যদি ক্রোমোজোম একটা থাকে, ওই ক্রোমোজোম একটা কি হবে, একবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। ঠিক আছে না, তো এইভাবে দুইটাতে ক্রোমোজোমটাও সমান থাকবে, ওইটাই বলছে, বুঝছো? আচ্ছা দেখো কি বলছে, তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপাত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। ঠিক আছে, সমান থাকবে। এরপর দেখো শুধু যে পরিমাণে একই থাকে তা নয়, মাতৃকোষের ডিএনএ এর হুবহু অনুলিপি অপাত্য কোষে পাওয়া যায়। অর্থাৎ এই মাতৃকোষে যেরকম ডিএনএ পাবো সেম অপাত্য কোষের মধ্যে আমরা ওইরকম ডিএনএ পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যে পরিমাণে থাকে তা কিন্তু নয়। অর্থাৎ এখানে যতটুকু পরিমাণ আছে এখানেও ঠিক ততটুকু পরিমাণ আছে, যে শুধু তা নয়, মাতৃকোষের ডিএনএ এর একদম হুবহু অনুলিপি অপাত্য কোষে পাওয়া যাবে। অর্থাৎ এখানে যেরকম ডিএনএ থাকবে, হ্যাঁ, এই নিউক্লিয়াসের মধ্যে মাতৃকোষের ডিএনএর মধ্যে, মাতৃকোষের নিউক্লিয়াসের মধ্যে যে পরিমাণ ডিএনএ থাকবে ঠিক সেই পরিমাণ একদম হুবহু এরকম ডিএনএ কোথায় পাবো, আমরা অপাত্য কোষে পাবো। ঠিক আছে, বুঝছো? এই জন্য একে কি বলছে, সমীকরণিক বিভাজন বলছে। কি বলছে, সমীকরণিক বিভাজন বলে। তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে মাইটোসিসের একটা নাম কি, সমীকরণিক বিভাজন। মাইটোসিসকে কি বলা হয়, সমীকরণিক বিভাজনও বলা হয়। মাইটোসিসকে কি বলা হয়, সমীকরণিক বিভাজনও বলা হয়। মাইটোসিসকে কি বলবে, সমীকরণিক বিভাজন। তাহলে এটা মনে রাখতে হবে, মাইটোসিসকে কি বলে, সমীকরণিক বিভাজন। মাইটোসিসকে কি বলবো, সমীকরণিক বিভাজন। এরপর দেখো এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। অর্থাৎ কোথায় কোথায় মাইটোসিস প্রক্রিয়া হয় সেটা বলছে তোমার। এখন দেখো কোথায় কোথায় মাইটোসিস হয় সেটা আমরা একটু জানবো। দেখো কি বলছে, কাণ্ডে হবে, মূলের অগ্রভাগে হবে, ভ্রূণমুকুলে হবে, ভ্রূণমূলে হবে, বর্ধনশীল পাতায় হবে, মুকুলে হবে, এগুলাতে কি হবে, মাইটোসিস বিভাজন হবে। এবং দেখো এখন কি বলছে, এর আগে আমরা কিছু কথা বলে আসছি। দেখো দেহকোষের মধ্যে মাইটোসিসটা হয়, কোথায় হয়, জীবের দেহকোষে হয়ে থাকে। কোথায় হয়ে থাকে ভাইয়া, সোমাটিক সেল বা দেহকোষে হয়ে থাকে। হ্যাঁ, এখন দেহকোষে হয়ে থাকে, ঠিক আছে। এখন দেখো আমাদের বডি, হ্যাঁ, আমাদের দেহ, এই দেহের মধ্যে হইলে আমাদের দেহের যে কোষগুলো আছে, হ্যাঁ, দেহের কোষগুলো যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় বা কোষ বিভাজন হয়, আমরা আস্তে আস্তে বড় হই না? আমরা বড় কীভাবে হই, একটা একটা ভ্রূণ, ঠিক আছে, আমরা মানুষ ছোট থাকি না, একদম ছোট, মনে করো এটা একদম ছোট একটা মানুষ না। আচ্ছা আমি তোমাকে দেখাই, দেখো তাহলে এই যে এটা মনে করো একটা মানুষ, হ্যাঁ, এখন এই ছোট মানুষটা আস্তে আস্তে কী হয়, বড় হয় না? এখান থেকে এখানে আসছে, এখান থেকে সে আরও বড় হইল, এখান থেকে সে
আরও বড় হইল, তাই না? এখন দেখো এই যে এখান থেকে এতটুকু যে গেল, তার এই যে দেহ এটাগুলো দেখো না, এই দেহের কোষগুলো কি হয়েছে আস্তে আস্তে বিভাজিত হয়ে সে এটা হয়েছে, এটার কোষগুলো আরও বিভাজিত হয়ে এটা হয়েছে। তাহলে দেখো সে দৈর্ঘ্যে বৃদ্ধি হয়েছে না, দৈর্ঘ্য এবং প্রস্থে। আমরা চিকন থেকে মানুষ মোটা হয় না, মোটা হওয়া মানে কি প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। হ্যাঁ, তো কি ওইটাই বলছে যে দেহকোষে মাইটোসিসটা হয়। এই দেহকোষে মাইটোসিস হওয়ার মাধ্যমে কি হবে, উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়। মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ কি হয়, দৈর্ঘ্যে এবং তাহলে কি হবে, এখানে জীবের দেহকোষের মধ্যে হবে। এরপর বলছে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, কি হয়, প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপরে মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমাকে কোথায় কোথায় হয় উদাহরণগুলো মনে রাখতে হবে ভালো মতোই। ঠিক আছে, এই উদাহরণগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে দেহকোষে হয় উদ্ভিদ, প্রাণী এবং দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। উদ্ভিদ এবং প্রাণী দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে ভাইয়া, এই যে এই প্যারাটা তোমার অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্যারাটা তোমার ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এই জিনিসটা আমি তোমাকে আরো একবার বোঝাই। হ্যাঁ, তাহলে এই পুরাটা প্যারাটা আমি তোমার ভালোভাবে আরেকবার বুঝাইতে হবে। আচ্ছা, আমি তোমাকে এখান দিয়ে বুঝাই। দেখো এখন তুমি হচ্ছে আমরা জানছি যে দুইটা প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। আমরা মিওসিসটা এখন বাদ দিব, আমরা মাইটোসিসটা পড়তেছি। তো মাইটোসিস আমরা কি পড়ছি, এই প্রক্রিয়ায়, হ্যাঁ, অর্থাৎ এই বিভাজন প্রক্রিয়ায় সুকেন্দ্রিক কোষটা কি করবে, দেখো সুকেন্দ্রিক কোষটা একটা ধারাবাহিক প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। হ্যাঁ, কি করবে, দুইটা অপত্য কোষের সৃষ্টি করবে। এখন আমি যদি এটাকে একটা সুকেন্দ্রিক কোষ ধরি, এই কোষ থেকে আমি দুইটা অপত্য কোষের সৃষ্টি করতে পারবো। এখানে একটা কোষ হবে, এখানে একটা কোষ হবে। ঠিক আছে না, এই কোষের মধ্যে কি ছিল, নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াস থাকবে না। এখন দেখো এই যে সৃষ্টি হবে এটা কিভাবে হবে, সৃষ্টি হওয়াটা কিভাবে হবে, আমরা বলছিলাম যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইটা একবার বিভাজিত হবে। এখন দেখো ওর এখানের মধ্যে সাইটোপ্লাজম আছে না, এটা কি সাইটোপ্লাজম না, এই কোষটার এগুলো সাইটোপ্লাজম না, ঠিকই তো, এটা তো সাইটোপ্লাজম না। এখন ও সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটাই একবার বিভাজিত হবে, সাইটোপ্লাজম একবার বিভাজিত হবে, নিউক্লিয়াসটা একবার বিভাজিত হবে। এখন দেখো ওর এই যে নিউক্লিয়াসটা, এখানে নিউক্লিয়াসটা কি করে মাঝখান থেকে বিভাজিত হয়ে যাবে, বিভাজিত হয়ে একটা অংশ এখানে আসবে, আরেকটা অংশ এখানে আসবে। ঠিক আছে, আসলো। এখন তুমি আমার বলবে ভাই তাইলে সাইটোপ্লাজমটা কীভাবে বিভাজিত হইলো, ও সাইটোপ্লাজমটা কীভাবে বিভাজিত হবে, সাইটোপ্লাজমটা বিভাজিত হবে, দেখো ওর এই যে কোষ প্রাচীরটা আছে না, এই কোষ প্রাচীরটা দিক থেকে ভিতর দিকে ভাঁজ হয়ে যাবে, দিক থেকে ভিতর দিকে ভাঁজ হয়ে যাবে, ভাঁজ হয়ে গিয়ে অর্ধেক যাবে, অর্ধেক গিয়ে এভাবে ভাঁজটা হয়ে গিয়ে এভাবে গিয়ে সে একটা কোষ তৈরি করে ফেলবে, আবার এই অর্ধেক এভাবে গিয়ে আর একটা কোষ তৈরি করে ফেলবে। আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝছো? হ্যাঁ, তো এই উপরের এখানে হচ্ছে অর্ধেক হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা এখানে হচ্ছে দেখো, আচ্ছা এখানে অর্ধেক হচ্ছে নিউক্লিয়াস আর অর্ধেক হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস আগে একবার বিভাজিত হয়েছে, নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পরে অর্ধেক উপরের অর্ধেক গেছে একটা অপত্য কোষে আর নিচের অর্ধেক গেছে আরেকটা অপত্য কোষে। ঠিক আছে, এখন দেখো এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এটা তো একটা মাতৃকোষে একটা নিউক্লিয়াস ছিল, ঠিক ছিল না? সবগুলাতে নিউক্লিয়াস সমান এবং সমগুণ সম্পন্ন, অর্থাৎ একদম হুবহু এখানে নিউক্লিয়াসটা যেমন ঠিক ঠিক ওই রকম নিউক্লিয়াস এখানে অপত্য কোষের মধ্যে আমরা পাবো। এই জন্য মাইটোসিসকে কি বলছে, এই যে তোমার এই সমীকরণিক বিভাজন। ঠিক আছে, সমীকরণিক বিভাজন। ঠিক আছে, সমীকরণ বলতে কি বুঝি আমরা, সমীকরণের দুই সাইডই সমান থাকে না, আমরা সমান রাখি না সমীকরণকে। যেমন আমরা যদি ওই যে ম্যাথের সমীকরণগুলো তোমরা যদি লেখো, কি লেখো তোমরা, লেখো না x² + 2xy + z² সমান কত লেখো, অনেকে 0 লেখে না। হ্যাঁ, তো দেখো তাহলে 0 লেখা মানে কি, এ পাশ আর এ পাশ সমান, হ্যাঁ এটা সমান এটা, হ্যাঁ অর্থাৎ এই পুরাটার মান 0, তাই না? অর্থাৎ এই দুইটাই কি সমান। তো ওই যে ওই রকম, এই জন্য দেখো যেহেতু সমান দুই দিকে, এই জন্য এটাকে কি বলে, সমীকরণিক বিভাজন। ঠিক আছে ভাই, এটাকে এই জন্য কি বলছে, সমীকরণিক বিভাজন। আমি আশা করছি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি জিনিসটা। ঠিক আছে, আর এই মাইটোসিসটা কোথায় হয়, জীবের দেহকোষে হবে, উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে হবে। আর উদ্ভিদের কিছু এই উদাহরণ বলে দিছে, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, এরপর হচ্ছে ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদি, এগুলোতে কি হয়, মাইটোসিস বিভাজন হয়। ঠিক আছে ভাইয়া, এখন মাইটোসিস বিভাজন তো আমি ধরো একদম সহজে বুঝাই দিলাম, কিন্তু মাইটোসিসের কিছু পর্যায় আছে, কি আছে, কিছু পর্যায়, অর্থাৎ এই যে বিভাজনটা হবে, এই বিভাজনে কিছু পর্যায় আছে, এই পর্যায়গুলো আমাদের জানতে হবে, অর্থাৎ এই বিভাজনটা হওয়ার সময় মাঝখানে কি কি পর্যায় আছে
হ্যাঁ, এই যে বিভাজনটা হয়, এই বিভাজনটা হওয়ার মাঝখানে, এটা তো আমি তোমার এক কথায় বলে দিলাম, এটার মাঝখানে আরও পর্যায়গুলো আছে। অর্থাৎ এইখান থেকে হওয়ার সময় একটা পর্যায়ে যায়, আরেকটা পর্যায়ে হয়, এরপরে শেষ পর্যায়ে গিয়ে এগুলো হয়। ওইটা কীভাবে হয় সেটা এখন আমরা পড়বো। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আসো এখন দেখো, মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। এই বিভাজনে প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে। দেখো আমি তোমার যেটা বলছিলাম, প্রথমে কি হবে, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন হবে। কি হবে, অর্থাৎ প্রথমে হবে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে পরবর্তীকালে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। দেখো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে, ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে, সাইটোকাইনেসিস। তাহলে এই দুইটা জিনিস মাস্ট মনে রাখবা। কি মনে রাখবা তাহলে ভাই, কি মনে রাখবা যে ক্যারিওকাইনেসিস কি, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস কি। তাহলে ক্যারিওকাইনেসিস জিনিসটা কি, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস জিনিসটা কি, এই দুইটা জিনিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলবো আমরা, ক্যারিওকাইনেসিস। তাহলে আমি যদি তোমাকে লিখেও দিই একটু, তাহলে দেখো, যদি নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। কি বলে, ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, নিউক্লিয়াস বিভাজনকে কি বলে, ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজম বিভাজনকে কি বলে, সাইটোকাইনেসিস। ঠিক আছে, এটা না লিখে আমি, তোমরা আশা করি বুঝতে পারবা। তাহলে নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজম বিভাজনকে কি বলছে, সাইটোকাইনেসিস ভাই। ঠিক আছে, এরপর দেখো বিভাজন শুরুর আগে কি বলছে, দেখো বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এই অবস্থাকে ইন্টারফেস পর্যায়ে বলে। অর্থাৎ বিভাজন শুরু হওয়ার আগে নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়, এই কাজগুলোকে কি বলে, ইন্টারফেস পর্যায়ে বলে। এই অবস্থাকে কি বলে, ইন্টারফেস। অর্থাৎ কোষের বিভাজনের আগে অর্থাৎ বিভাজন শুরু হওয়ার আগে কিছু প্রস্তুতি নেই। হ্যাঁ, ওই প্রস্তুতিকে কি বলে, ইন্টারফেস। ওই প্রস্তুতিকে কি বলবে, ইন্টারফেস। তাহলে ওই প্রস্তুতিকে কি বলবে, ইন্টারফেস। ওই প্রস্তুতিকে কি বলবে, ইন্টারফেস। তাহলে ওই প্রস্তুতিকে কি বলছে, ইন্টারফেস অবস্থা। অর্থাৎ নিউক্লিয়াসের কোষের বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়ে, বিভাজন শুরু হওয়ার প্রস্তুতিমূলক পর্যায়ে ইন্টারফেস বলে। আচ্ছা, বর্ণনা সুবিধার্থে নিউক্লিয়াস বিভাজনকে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। আচ্ছা দেখো, এখন মাইটোসিসকে কয় ভাগে ভাগ করছে, মাইটোসিস নিউক্লিয়াস বিভাজনকে 5টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে, নিউক্লিয়াসের বিভাজনকে 5টি ভাগে ভাগ করা হয়ে থাকে। পর্যায়গুলো কি কি, পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ, প্রথমটার নাম কি, প্রোফেজ। এরপরটার নাম প্রোমেটাফেজ, এরপরটার নাম কি, প্রোমেটাফেজ। এরপরটার নাম হচ্ছে মেটাফেজ, এরপরটার নাম হচ্ছে অ্যানাফেজ, এরপরটার নাম হচ্ছে টেলোফেজ। তাহলে ভাই এই 5টা পর্যায়ের নাম মুখস্থ করতে হবে। হ্যাঁ, এগুলো কি, এগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়। তাহলে কি কি পর্যায় আছে, মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজনের পর্যায়গুলো এগুলো। ঠিক আছে, এটা কিন্তু সাইটোপ্লাজমের না, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আমরা এখন নিউক্লিয়াসের বিভাজন করতেছি। আমরা কি বলছি, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হবে। তো প্রথমে নিউক্লিয়াসের বিভাজনটা আমরা পড়বো এখানে। ঠিক আছে, মেইনলি নিউক্লিয়াসের বিভাজনটাই আসল, সাইটোপ্লাজমের বিভাজনটা একদম ইজি। আচ্ছা, এখন দেখো, তাহলে নিউক্লিয়াসের বিভাজনের জন্য কয়টা ভাগ আছে, কয়টা পর্যায়ে আছে, 5টা। কি কি পর্যায় ভাই, আমার সাথে আবার বলো। দেখো, প্রথমটা হচ্ছে প্রোফেজ। কি নাম, প্রোফেজ। এরপরটার নাম কি, প্রোমেটাফেজ। এরপরটার নাম কি, প্রোমেটাফেজ। এরপরটার নাম কি, মেটাফেজ। মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে প্রোফেজ, তাহলে এটা হচ্ছে প্রোফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, প্রোমেটাফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, তারপর হচ্ছে 4 নম্বরটা হচ্ছে অ্যানাফেজ, 5 নম্বরটা হচ্ছে টেলোফেজ। ঠিক আছে ভাই, তাহলে এই 5টা ধাপ। আচ্ছা, এখন আসো প্রোফেজ ধাপ। এখন আমরা পড়বো কি, প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপে কি হয়, আচ্ছা এখন দেখো, প্রোফেজ ধাপ কি, এটি মাইটোসিসের প্রথম পর্যায়। প্রোফেজটা মাইটোসিসের প্রথম পর্যায় না, এটা তো আমরা জানি, এখন পড়ে আসলাম মাত্র। প্রোফেজটা কি, মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। এর ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। আচ্ছা, এরপর দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে এখানে দেখা সম্ভব হয়। এরপর যে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকা এদের সংখ্যা গণনা করা যায় না। আচ্ছা, তোমাকে কি বলছে, প্রোফেজ। হ্যাঁ, প্রোফেজ পর্যায়টা কি বলছে, এখন প্রোফেজ জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ভালো মতো। দেখো প্রোফেজে আমি তোমাকে একটু এঁকে দেখাই। মনে করো এটা হচ্ছে আমাদের কোষটা। হ্যাঁ, আমি বাইরে দিয়ে দিলাম, মনে করো এইভাবে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোষটা। ঠিক আছে, এখন এই কোষের মধ্যে কি থাকবে, আমাদের নিউক্লিয়াস না, আমরা মেইনলি নিউক্লিয়াস নিয়ে কাজ করব।
আচ্ছা, এখন দেখো কি বলছে, নিউক্লিয়াসটা আকারে বড় থাকবে। কি থাকবে? নিউক্লিয়াসটা আকারে বড় থাকবে। কি থাকবে ভাইয়া? নিউক্লিয়াসটা আকারে বড় থাকবে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে আমাদের? আমরা জানি না, নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে একটা নিউক্লিওলাস থাকে না? নিউক্লিওলাস থাকে। আর থাকবে কি? আর থাকবে হচ্ছে ক্রোমাটিন তন্তু থাকবে না? আমরা পড়ে আসছি এখানে ক্রোমাটিন তন্তুগুলো ছড়ানো ছিটানো থাকবে না? সেমভাবে এখানে ক্রোমাটিন তন্তুগুলো ছড়ানো ছিটানো থাকবে। মনে করো এখানের মধ্যে ক্রোমাটিন তন্তুগুলো ছড়ানো ছিটানো, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। ঠিক আছে ভাই? এখন দেখো এই ক্রোমাটিন তন্তুগুলো কি বলছে, এরপর যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে, দেখতে বড় দেখা যাবে। হ্যাঁ, এরপর ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকবে। এই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতর থেকে কি হবে? পানিগুলা বের হয়ে যাবে। পানি কি হবে? বের হয়ে যাবে। পানি বের হওয়ার ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। ক্রোমোজোমগুলো কি হবে? সংকুচিত হয়ে যাবে। অর্থাৎ এগুলো লম্বা লম্বা না, লম্বা থেকে ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে কি হবে? মোটা এবং খাটো হবে। ক্রোমোজোমগুলো কি হবে? মোটা এবং খাটো হবে। ঠিক আছে, ক্রোমোজোমগুলো কি হবে ভাইয়া? মোটা এবং খাটো হবে। অর্থাৎ এর ভিতরে যে পানিগুলো ছিল, এই যে এর ভিতরে যে পানিগুলো ছিল, পানিগুলো বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার ফলে এগুলো কি হবে? আস্তে আস্তে শুকাই যাবে। শুকাই গেলে দেখবা, যখন শুকাই যায়, হ্যাঁ, শুটকি মাছ দেখছো না? শুটকি মাছগুলো কি হয়? শুকাই গেলে একদম মানে সংকুচিত হয়ে মোটা হয়ে যায় না? মোটা বলতে কি, তোমার জিনিসগুলা, তুমি যখন একটা জিনিসকে সংকুচিত করে ফেলবা, তখন সেটা ছোট হয়ে মোটা হয়ে যাবে। লম্বা থেকে ছোট হবে। যখন একটা জিনিস তুমি ছোট হবে তখন মোটা হয়ে যায় না? যখন তুমি ওই যে রাবারের ব্যান্ডগুলোর কথা বলো, রাবারকে যখন টানবা তুমি লম্বা করে, তখন সেটা কি হবে? সে চিকন হয়ে লম্বা হবে না? চিকন হবে, আবার লম্বাও হবে। আর যখন ছেড়ে দিবা বা সংকুচিত করবে, তখন সে দৈর্ঘ্য ছোট হবে কিন্তু মোটা হবে। ঠিক সেমভাবে এখান থেকে পানি বের হয়ে যাবে, এগুলো কী হবে? মোটা হবে এবং খাটো হতে শুরু করবে। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো। এখন প্রোপেজ ধাপে তাহলে বৈশিষ্ট্য কী কী ভাইয়া? প্রোপেজ ধাপে আমরা কীভাবে চিনবো? নিউক্লিয়াসটা আকারে বড় হবে, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকবে, ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হবে। ঠিক আছে, এখান থেকে এতটুকু জানালেই হবে। ঠিক আছে, এরপর দেখো ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকবে। অর্থাৎ ক্রোমোজোমগুলো এরকম কুণ্ডলি ফেসানো অবস্থায় থাকবে, তো এই জন্য ক্রোমোজোমগুলোকে গণনা করা যায় না। তাহলে এই ধাপে প্রোপেজের ধাপে ক্রোমোজোমগুলোকে গণনা করা যায় না। তাহলে এটা মনে রাখবা, প্রোপেজের ধাপে ক্রোমোজোমগুলো কি করা যায় না? প্রোপেজ ধাপে ক্রোমোজোমগুলোকে ভাইয়া গণনা করা যায় না। ঠিক আছে, তাহলে প্রোপেজ ধাপে আমরা কী কী পাবো? প্রোপেজ ধাপের বৈশিষ্ট্যগুলো কী কী মনে রাখবা তোমরা? তাহলে প্রোপেজ ধাপে মনে রাখবো হচ্ছে নিউক্লিয়াসটা আকারে বড় হবে একটা, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। কী থাকবে? পানি হ্রাস পেতে থাকবে। এরপর হচ্ছে সংকুচিত হয়ে খাটো এবং মোটা হবে। ঠিক আছে, আর হচ্ছে এটা, এই যে গণনা করা যায় না। কি গণনা করা যায় না? ক্রোমোজোমগুলোকে গণনা করা যায় না। কেন যায় না? কারণ এগুলো কুণ্ডলিত অবস্থা থাকে, এই যে কুণ্ডলি ফেসে আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রোপেজ থেকে এতটুকু, প্রোপেজ থেকে আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, এবার আসো, যে দেখো এখানের মধ্যে তোমার প্রোপেজগুলো দেখাইছে। এই যে দেখো প্রোপেজে, এটাতে দেখো একটু খেয়াল করো তোমরা, আমি এখান থেকে বুঝাই। দেখো এটা একটা মাতৃকোষে দেখো এখানে নিউক্লিয়াস আছে, এখানে ক্রোমাটিনগুলা জ্বালা কুণ্ডলীর আকারে এভাবে ছড়াই ছিটে আছে। এরপর দেখো এই ক্রোমাটিনগুলো আস্তে আস্তে কী হচ্ছে, এখানে পানিগুলো বের হয়ে যাচ্ছে। এখানে পানিগুলো কী হচ্ছে? বের হয়ে যাচ্ছে। পানিগুলো বের হয়ে যাওয়ার ফলে এগুলো আস্তে আস্তে কী হয়েছে, দেখো এখানে অনেক লম্বা ছিল, এখানে আরও ছোটো হয়ে গেছে, ছোটো হয়ে মোটা হয়েছে। ঠিক আছে, মোটা হয়ে শেষ পর্যন্ত এখানে দেখো ওরা সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটা ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, অর্থাৎ দুইটা ক্রোমাটিড উৎপন্ন করছে। অর্থাৎ একটা ক্রোমোজোম, হ্যাঁ, আমরা ওই যে ক্রোমোজোম পড়াইছিলাম না? দেখো এখন দেখো ক্রোমোজোম তো পড়াইনি মনে হয়। আচ্ছা, ক্রোমোজোম দেখো, একটা ক্রোমোজোম কীরকম থাকে? একটা ক্রোমোজোমের মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে, এটার নাম কি? সেন্ট্রোমিয়ার। এদিকে একটা থাকে হাত, এদিকে একটা থাকে, এদিকে একটা থাকে, এদিকে একটা হাত থাকে। ঠিক আছে, তো এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিড। এই যে হাতের মতো এগুলোকে কী বলে? ক্রোমাটিড। আর মাঝখানটাকে কী বলে? সেন্ট্রোমিয়ার। মাঝখানটাকে কী বলে? সেন্ট্রোমিয়ার। ওই যে দেখো এখানে এগুলো হয়েছে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার আর ক্রোমাটিড নিয়ে এই যে ইয়েটা হয়েছে, প্রোপেজটা শেষ হয়েছে। ঠিক আছে ভাইয়া? অর্থাৎ এগুলা পানি বিবেচিত হয়ে সংকুচিত হয়ে মোটা হয়েছে। মোটা হওয়ার পরে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটা ক্রোমাটিড করে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, এক একটা ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা, আশা করি প্রসেসটা তোমারে বুঝাইতে পারছি আমি। এরপর আসো প্রোমেটাফেজ। এরপরটার নাম কি? এরপরটার নাম হচ্ছে প্রোমেটাফেজ। এরপরটার নাম হচ্ছে ভাইয়া প্রোমেটাফেজ। এখন দেখো এ পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে কি হবে? দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে ভাইয়া? দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে প্রোমেটাফেজ ধাপে কি হবে? প্রথম হচ্ছে তন্তুময় প্রোটিনের জন্য সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কি হয়? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে। তাহলে দেখো স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কি বলে? বিষুবীয় অঞ্চল বলে। এরপর দেখো
আচ্ছা, তোমার আমি এটা বুঝে আগে। তাহলে আমরা এখন পড়তেছি প্রো মেটাফেজ, তাই না? আমরা এখন পড়তেছি প্রো মেটাফেজ। আচ্ছা, আমি কোষের বাইরে আর কিছু দিলাম না, ঠিক আছে ভাইয়া? এখন দেখো কি হবে এখানে। এখানে হচ্ছে এই যে এরকম এরকম, এই যে দেখো এরকম এরকম, এখানে হচ্ছে কিছু স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। এটা একটা মেরু, এটা একটা মেরু, হ্যাঁ? তো কি বলছে? 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। এই যে রেখার মতো যেগুলা, এই যে রেখার মতো, এই যে যেগুলা, এগুলাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এটা একটা স্পিন্ডল যন্ত্র, এটা একটা স্পিন্ডল যন্ত্র, এটা একটা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? হ্যাঁ, অথবা স্পিন্ডল তন্তুও বলে এগুলাকে। আচ্ছা দেখো, তাহলে এটা একটা মেরু, এটা একটা মেরু, 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে না? এখন এরপর কি বলছে দেখো, স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর, হ্যাঁ, এই যে 2টা মেরু, 2টা মেরুর মধ্যবর্তী অঞ্চল, একটা মধ্যবর্তী অঞ্চল পাবো না আমরা এখন? 2টা মেরুর, 2টা মেরুর আমি যদি মধ্যবর্তী অঞ্চল কল্পনা করি, কোনটা? এটা মধ্যবর্তী অঞ্চল না? হ্যাঁ, এই মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। এটাকে কি বলে? বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। তাহলে এটাকে কি বলছে? বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর বলছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কোষ কঙ্কালের মাইক্রোটিবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। অর্থাৎ এই যে এগুলোকে স্পিন্ডল তন্তু বলছে কারণ এরা এক মেরু থেকে অপর মেরুতে যুক্ত থাকে, ঠিক আছে? এগুলোকে স্পিন্ডল তন্তুও বলা হয়, ঠিক আছে? এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়। আচ্ছা দেখো, এ পর্যায়ে কি হবে? দেখো, প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডল এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হবে। ক্রোমোজোমগুলো এভাবে ছিল না। আচ্ছা দেখো, ক্রোমোজোমগুলো এভাবে ছিল না, এই যে ক্রোমোজোমগুলো এভাবে ছিল না, এভাবে ছিল না ক্রোমোজোমগুলো। তো এই ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হবে এইভাবে। মনে করো এখানে হচ্ছে স্পিন্ডল ফাইবারটা, এই যে স্পিন্ডল ফাইবারটা এভাবে আসছে, এখানের মধ্যে তোমার ক্রোমোজোমটা যুক্ত হয়েছে। সেমভাবে আরেকটা স্পিন্ডল ফাইবার আসলো তোমার এখানে, তারপরে আমি যদি এখানে একটা ইয়ার যুক্ত করি, মনে করো এখানে আরেকটা এভাবে যুক্ত হইলো, ঠিক আছে? বুঝছো? তাহলে এভাবে ক্রোমোজোমগুলো কি হবে? ক্রোমোজোমগুলো এভাবে ইয়া স্পিন্ডল তন্তুর সাথে সেন্ট্রোমিয়ারটা যুক্ত হবে ক্রোমোজোমের, ঠিক আছে? যুক্ত হয়ে হয়ে এখানে লাগবে। আমি যদি এখানে দেখাই তোমাকে, মনে করো এই যে এখানে এদিকে একটা লাগলো, এদিকে একটা লাগলো, এরপর হচ্ছে এইখানে একটা লাগলো, এরপর হচ্ছে এখানে একটা লাগলো, মনে করো, ঠিক আছে? এখানে একটা লাগলো, তারপর মনে করো এখানে একটা লাগলো, ঠিক আছে? তাহলে এভাবে কি হবে? স্পিন্ডল স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমগুলো এসে এসে যুক্ত হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া? এরপর দেখো, এরপরে হচ্ছে ক্রোমোজোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। আচ্ছা, ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদেরকে ক্রোমোজোমাল তন্ত্র বলা হয়। আচ্ছা দেখো, এই তন্তুগুলোকে আবার ক্রোমোজোমাল তন্তুও বলতে পারবো আমরা, ঠিক আছে? এই তন্তুগুলোকে আমরা ক্রোমোজোমাল তন্তুও বলতে পারবো। এরপর দেখো, ক্রোমোজোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে আসতে শুরু করবে, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমগুলো কি করবে? বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত হতে শুরু করে, হ্যাঁ? অর্থাৎ এগুলা, এই যে দেখো, এটা এখানে, এটা এখানে গেলে এখানে, সবগুলো কোন দিকে? বিষুবীয় অঞ্চল, অর্থাৎ মাঝখানের দিকে আসতে শুরু করবে, ঠিক আছে? এরপর দেখো কোষের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি করতে থাকে। অর্থাৎ ওই যে এখানে যে নিউক্লিওলাসটা ছিল আমাদের, নিউক্লিয়াসটা ওইটা বিলুপ্ত হওয়া শুরু করবে। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। দেখো, আমরা কিন্তু ক্রোমাটিন তন্তুগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পরে নিউক্লিয়াসের ভিতরে ছিল না তোমার, এই যে নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে কি নিউক্লিওলাস ছিল, তারপরে হচ্ছে এই যে বাইরে নিউক্লিয়ার মেমব্রেন ছিল। আমরা তো শুধু ক্রোমাটিনটাকে নিয়ে গেছি না, তো এগুলো বিলুপ্ত হওয়া শুরু করবে, এটা বলছে। আচ্ছা, তাহলে ওগুলো কি হবে? বিলুপ্ত হওয়া শুরু করবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপরে দেখো, কোষের নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার বিলুপ্তি করতে শুরু করবে। পানি কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত দুটি মেরুতে অবস্থান করে। সেন্ট্রিওল চারদিকে থেকে ছুরিতে এদেরকে স্ট্রাটা বলা। সেগুলো লাগবে না তোমার। তাহলে এখান থেকে প্রোমেটাফেজটা আশা করি বুঝছো ভাইয়া। প্রোমেটাফেজটা আমি আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসি আমরা মেটাফেজ। এরপরটা কি আমাদের মেটাফেজ দাগ, ঠিক আছে? এই যে দেখো, এই প্রোমেটাফেজের চিত্রটা তুমি দেখো, তাহলে প্রোমেটাফেজের মধ্যে 2টা মেরু বিশিষ্ট কি হয়েছে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে। মাঝখানেটাকে আমি বলছি আমরা বিষুবীয় বা ইকুয়েটর। এরপর দেখো, এই যে ইয়েগুলা, ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ার দিয়ে স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়েছে, তন্তুর সাথে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপর আসো মেটাফেজে। এরপর আসবো কোথায়? মেটাফেজ। এরপরটার নাম হচ্ছে মেটাফেজ। আচ্ছা, এখন মেটাফেজ দাগটা আমরা পড়বো। আচ্ছা, এখন মেটাফেজ দাগটা কি হয় আমরা আগে একটু পড়বো, তারপর আমরা বুঝাবো। এ পর্যায়ে প্রথমে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তাহলে দেখো, প্রথমে আমরা একটা জিনিস পাইছি, এ পর্যায়ে কি প্রথমে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। তাহলে কি হবে?
মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। প্রথমে কোথায় অবস্থান করবে? বিষুবীয় অঞ্চলে, ঠিক আছে? তাহলে বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। এটা দেখো প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করবে। অর্থাৎ আচ্ছা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় অঞ্চলে থাকবে এবং বাহু দুইটা কী হবে? মেরুমুখী হয়ে অবস্থান করবে। বাহু দুইটা কী করবে? মেরুমুখী হয়ে অবস্থান করবে। কী করবে? বাহু দুইটা হচ্ছে মেরুমুখী হয়ে অবস্থান করবে। এরপর দেখো এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। তাহলে আরেকটা জিনিস হয়েছে, এ পর্যায়ে ক্রোমোজোমগুলো কী হবে? সর্বাধিক মোটা এবং সর্বাধিক খাটো হবে, ঠিক আছে? অর্থাৎ সব থেকে মোটা হবে এবং সবচেয়ে খাটো হবে এ পর্যায়ে, ঠিক আছে? এরপর দেখো প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। ক্রোমাটিড দুটির কী হবে? আচ্ছা দেখো ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো তুমি বুঝো। দেখো এটা হচ্ছে এটা একটা হচ্ছে ক্রোমোজোমের, আমি যদি দিই, ঠিক আছে? তাহলে দেখো মাঝখানেরটা কি? সেন্ট্রোমিয়ার না? সেন্ট্রোমিয়ার, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। কি বলছে? ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায়। এই দুটো ক্রোমাটিডের কি হয়? আকর্ষণ কমে যায় কিন্তু বিকর্ষণ শুরু হয়। এই দুটো ক্রোমাটিডের মধ্যে কি হবে? এই দেখো এদিকে একটা, এদিকে একটা, হ্যাঁ? তো এদিকেরটার সাথে এদিকেরটার কি হবে? বিকর্ষণ শুরু হবে, ঠিক আছে? বিকর্ষণটা শুরু হবে তাদের, অর্থাৎ তারা এখান থেকে ভেঙে যাওয়া শুরু করবে, হ্যাঁ? ভেঙে যাইতে বিকর্ষণ যখন শুরু হবে তারা এখান থেকে ভেঙে যাবে। অর্থাৎ আমরা এই যে এদিকে একটা ক্রোমাটিড, এদিকে একটা ক্রোমাটিড, তো এরা বিকর্ষণ শুরু হয়ে এদিকেটা দিকে যাবে, এদিকেটা দিকে যাওয়া শুরু করবে। অর্থাৎ বিকর্ষণ শুরু হয়েছে এদের মধ্যে। বিকর্ষণ হলে একটা দিকে যাবে, একটা দিকে যাবে, ঠিক আছে? অর্থাৎ একটা হচ্ছে তোমার একটা এদিকে যাবে আর একটা এদিকে যাবে, হ্যাঁ? বিকর্ষণ, অর্থাৎ এদিকে একটা বিকর্ষণ হইলে কি তাদের মধ্যে এখানে যদি বিকর্ষণ শুরু হয় তারা একটা দিকে যাবে না? ওইটাই বলছে। আচ্ছা দেখো তাদের মধ্যে কি হয়? বিকর্ষণ শুরু হয় ক্রোমাটিডগুলোর মধ্যে। এ পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি কোথায় ঘটে? এই পর্যায়ে মেটাফেজ পর্যায়ে এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি সম্পূর্ণ ঘটে, ঠিক আছে ভাইয়া? নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি, নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি। এখন তোমার যদি প্রশ্ন করে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি কখন হয়, কোথায় হয়, তাহলে তুমি কি বলবা? মেটাফেজ ভাই অবশ্যই। তাহলে এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? এগুলো মনে রাখতে হবে। এরপর হচ্ছে আরেকটা কি? সর্বাধিক মোটা এবং খাটো কোথায় হয়, এটা মনে রাখতে হবে, হ্যাঁ? তারপর হচ্ছে এখানের মধ্যে দেখো এখানে কিন্তু বিকর্ষণ শুরু হয়। ওই যে ক্রোমাটিডগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয় কিন্তু তারা আলাদা হয়ে যায় না, হ্যাঁ? অর্থাৎ তাদের মধ্যে বিকর্ষণটা শুরু হয় কিন্তু তারা আলাদা হয় না, ঠিক আছে? তাহলে আমরা যদি এই জিনিসটাকে চিত্রে আঁকি তাহলে আমরা কীভাবে আঁকতে পারবো? আমরা যদি এভাবে আঁকি একটা চিত্র তাহলে এটাকে কীভাবে আঁকতে পারবো আমরা? এখানে হচ্ছে এই যেভাবে, ঠিক আছে? তো এই যে বিষুবীয় অঞ্চল এটা না মাঝখানেরটা, এখানের মধ্যে হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলা এসে যুক্ত হবে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে। এই যে এখানে বাহু বলছে কি ক্রোমাটিডগুলা মেরুমুখী থাকবে না? এই যে দেখো এদিকে ক্রোমাটিড দিলাম আমি, মনে করো, আচ্ছা ক্রোমাটিড দিই, আচ্ছা ক্রোমাটিড অন্য কালার দিই। ক্রোমাটিডটা মনে করো এদিকে থাকলো বাহুমুখী, মেরুমুখী হয়ে। তারপর হচ্ছে এখানে আরেকটা ক্রোমাটিড দিলাম, এখানে আরেকটা ক্রোমাটিড, এখানে আরেকটা ক্রোমাটিড, এখানে আরেকটা ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ারগুলো হচ্ছে এদিকে একটা যাবে, 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 ঠিক আছে? তাহলে এগুলো সবগুলো কি বিষুবীয় অঞ্চলে কি হয়েছে? বিষুবীয় অঞ্চলে তোমার সজ্জিত হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো এটা মেটাফেজটা, ঠিক আছে ভাইয়া? মেটাফেজটা বুঝছো, হচ্ছে অ্যানাফেজ, হ্যাঁ? আমরা এরপর ধাপটা কি? এরপর ধাপটা হচ্ছে অ্যানাফেজ। তাহলে এরপর ধাপটা হচ্ছে অ্যানাফেজ। এখন দেখো আমরা অ্যানাফেজে কী কী পাবো বা কী কী হয়। আচ্ছা দেখো আমরা একটু দেখি অ্যানাফেজে কী হয়। অ্যানাফেজে দেখো কী হয়, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। দেখো প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কী হবে? দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কী হবে? দুই ভাগে। দেখো এই যে এখানে মাঝখানে একটা কী ছিল? সেন্ট্রোমিয়ার ছিল না? এই যে মাঝখানে একটা, এই মাঝখানে সেন্ট্রোমিয়ারটা কী হবে? দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কী হবে? সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হবে। তাহলে বলছে যে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে, হ্যাঁ? এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপাত্য ক্রোমোজোম বলে। এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। আচ্ছা তার মানে কি? দেখো প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যাবে। দেখো দুদিকে ভাগ হয়ে গেছে, এই যে দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে দুটো ক্রোমাটিড আলাদা, একটা এদিকে গেছে ক্রোমাটিড, আরেকটা এদিকে গেছে, হ্যাঁ? দুটো ক্রোমাটিড দুদিকে গেছে, ঠিক আছে? আমরা বলছিলাম না একটা এইভাবে একটা এদিকে ছিল আর একটা ক্রোমাটিড এদিকে ছিল, তো ওই যে একটা দিকে গেছে একটা এদিকে গেছে, হ্যাঁ? দুটো ক্রোমাটিড আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার ফলে প্রতিটি ক্রোমাটিডকে অপাত্য ক্রোমোজোম বলে। আচ্ছা এবং এরপরে দেখো এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে। ওই যে সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে আরেকটা নতুন সেন্ট্রোমিয়ার তৈরি করছে, মানে অর্ধেক হয়ে।
ঠিক আছে। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে, অর্থাৎ ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে। অর্থাৎ দেখো আলাদা হয়ে অর্ধেক, অর্থাৎ একটা ক্রোমাটিড একটা এই মেরুর দিকে, বাকি অর্ধেক ক্রোমাটিড এই মেরুর দিকে, দুই মেরুর দিকে অগ্রসর হওয়া শুরু করছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী থাকে। অর্থাৎ দেখো এই যে চলন হয়, হ্যাঁ, অর্থাৎ মেরুমুখী চলনের মধ্যে কী হয়, সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকে। ঠিক আছে। আর বাহুদ্বয় কী থাকবে, অনুগামী, অর্থাৎ বাহুদ্বয় পিছনের দিকে থাকে। দেখো এই যে এখানে সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে না, হ্যাঁ, বাহুগুলো পিছনের দিকে, দেখো সেন্ট্রোমিয়ার সামনের দিকে, বাহুগুলো পিছনের দিকে, এটা বলছে। ঠিক আছে। দেখো সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো BL, J বা I এর মতো আকার ধারণ করে। অর্থাৎ এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান, সেন্ট্রোমিয়ারটা যদি দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান ভেদে এগুলোকে BL, I, J এর মতো লাগে। হ্যাঁ, এখন দেখো যখন তোমার সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকবে, এই যেখানে যখন সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকবে, একদম মাঝখানে, এই যে সেন্ট্রোমিয়ারটা এখানে থাকবে মাঝখানে, এদিকে একটা থাকবে, এদিকে থাকবে, তখন এটা কিসের, বিয়ের মতো লাগে না? হ্যাঁ, বিয়ের মতো লাগতেছে না? তখন হচ্ছে বি আকৃতির হবে। এরপর যখন সেন্ট্রোমিয়ারটা এখানে থাকলো, একটু এইভাবে লাগলো, তখন এটা লাগে L, দেখতে L এর মতো লেখা যায়। এরপর হচ্ছে জে, যেটা হচ্ছে তাও একই রকম, এরকম দেখা যাবে। হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে BL, J, I এর মতো আকার ধারণ করে। তাহলে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো BL, J এবং I এর মতো আকার ধারণ করে। আচ্ছা, এর জন্য এদেরকে যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক বলে। অর্থাৎ বি আকৃতির হলে সেটা হবে মেটাসেন্ট্রিক, L আকৃতির হলে সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, J আকৃতির হলে অ্যাক্রোসেন্ট্রিক, I আকৃতির হলে টেলোসেন্ট্রিক। ঠিক আছে। অ্যানাফেজ পর্যায়ে শেষের দিকে অবস্থিত ক্রোমোজোমগুলি স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এগুলা মেরু প্রান্তে গিয়ে জমা হয়। আচ্ছা, তাহলে মেরু প্রান্তে গিয়ে ক্রোমোজোমগুলা জমা হবে, অপত্য ক্রোমোজোমগুলা। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে টেলোফেজ। এরপরের ধাপ হচ্ছে টেলোফেজ। আচ্ছা, টেলোফেজটা হচ্ছে মাইটোসিসের শেষ পর্যায়ে। এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে, অর্থাৎ প্রোফেজে যেগুলো হয়েছে ওগুলো বিপরীতভাবে এখানে হবে। আচ্ছা, ক্রোমোজোমগুলোতে পানি যোজন করতে শুরু করবে। দেখো ক্রোমোজোমগুলোতে কী হবে, প্রাণী যোজন করতে শুরু করবে। আচ্ছা, এই যে অ্যানাফেজে মেরুতে গিয়ে পৌঁছেছে না ক্রোমাটিডগুলো বা ক্রোমোজোমগুলো, অপত্য ক্রোমোজোমগুলো, তো এগুলোতে কী হবে, এখন পানি যোগ হবে, এক্সট্রা করে পানি যোগ হবে এবং সরু এবং লম্বা আকার ধারণ করবে, ওই যে প্রোফেজের বিপরীত। ঠিক আছে। এই যে এখানের মধ্যে এগুলো হয়েছে। এরপর কি বলছে, অবশেষে এরা জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, অর্থাৎ ক্রোমাটিন তন্ত্র গঠন করবে। এরপর নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হবে, অর্থাৎ নিউক্লিওলাস আসবে, নিউক্লিয়ার মেমব্রেনও আসবে, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হবে। অর্থাৎ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম এসে ওই ক্রোমাটিনকে ঘিরে ফেলবে চারদিক থেকে, তখন দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে গিয়ে তন্ত্রগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে। এরপর দেখো টেলোফেজ পর্যায়ে শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশ জমা হয় এবং এরা পরস্পর মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। সাইটোপ্লাজমিক অঙ্গসমূহের সমবন্টন ঘটে, ফলে দুটি অপত্যকর সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে এখানে তো আমরা তাহলে অ্যানাফেজ, টেলোফেজ সব গেল, আশা করি বুঝছো। এরপরে কি হবে, আমাদের তো নিউক্লিয়াসের বিভাজন হলো, এরপর সাইটোপ্লাজমের বিভাজনটা কী হবে, সাইটোপ্লাজমের বিভাজনটা হবে হচ্ছে এই যে কোষ প্রাচীরটা আস্তে আস্তে ভিতরের দিকে কোষ প্লেট তৈরি করবে, মাঝখান দিকে এইভাবে মাঝখান দিকে কোষ প্লেট তৈরি করে দুইটা আলাদা সাইটোপ্লাজমে বিভক্ত হয়ে যাবে, একটা সাইটোপ্লাজম আর একটা সাইটোপ্লাজম। ঠিক আছে, এইভাবে সাইটোপ্লাজমের বিভাজনটা হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে এখানে আছে হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। আচ্ছা, মাইটোসিসের গুরুত্ব কি, এখন মাইটোসিসটা আমরা জানলাম সব কিছু, এখন মাইটোসিসের গুরুত্ব। এখন মাইটোসিসের কী গুরুত্ব আছে ভাই, মাইটোসিসের গুরুত্বটা দেখি আমরা একটু। মাইটোসিসের গুরুত্ব বলতে এখন দেখো মাইটোসিস কেন গুরুত্বপূর্ণ বা কেন লাগবে, জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম।
আচ্ছা, এখন দেখো মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। ঠিক আছে, অর্থাৎ পরিমাণ এবং আয়তনগত ভারসাম্য রক্ষিত হয়। এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। বুঝছি, বহুকোষী জীবের কী হয়, দৈহিক বৃদ্ধি ঘটে না? হ্যাঁ, ঘটে। এরপর সব বহুকোষী জীব জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে। সকল বহুকোষী জীব কোথা থেকে জীবন শুরু করে? জাইগোট থেকে। এই একটি কোষই বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণজীবী পরিণত হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে একটি কোষ থেকে সম্পূর্ণ একটি জীব, যেমন মানুষ, গঠিত হতে বুঝি অনেক লম্বা সময় প্রয়োজন, কিন্তু সেটি সত্যি নয়। যদি বৃদ্ধির জন্য দরকারি পুষ্টি সরবরাহ অক্ষুণ্ণ থাকে, সবগুলো কোষই বিভাজন কম হয় এবং প্রতিবার বিভাজনে যদি 1 দিন করে সময় লাগে বলে ধরে নেই, তবুও মাত্র 40 থেকে 50 দিনের মধ্যে মানবদেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো মাইটোসিসে তৈরি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হতে পারে। মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয় এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়। মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। হ্যাঁ, তারপর আরেকটা কি পেয়েছিলাম আমরা? মাইটোসিস দৈহিক বৃদ্ধি। মাইটোসিসের ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। ঠিক আছে, এরপরে বহুকোষী জাইগোটের বিভাজন কীভাবে হয়? মাইটোসিসের মাধ্যমে হয়। এরপরে ক্ষতস্থানের নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য। ক্ষতস্থানের নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য। অর্থাৎ কোনো স্থান কেটে গেলে বা ক্ষতস্থান হলে সেখান থেকে কোষ বিভাজন হয়ে ক্ষতস্থান পূরণ করার জন্য মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, এরপর কিছু কিছু জীব কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট। এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের পুনরুত্থান ঘটে। অর্থাৎ কিছু কোষ যদি নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, ওইখানে আবার কোষ বিভাজনের মাধ্যমে সেটা পূরণ করে দেয় মাইটোসিসের মাধ্যমে। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের পুনরাবৃত্তি হয়। জীবজগতের গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা বজায় থাকে। তবে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে। অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে তখন টিউমার বা ক্যান্সার হতে পারে। এরপর দেখো, টিউমার, ক্যান্সার, এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 1 থেকে 2টি, 2টি থেকে 4টি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হলে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে, ফলে টিউমার সৃষ্টি হয় এবং প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। ক্যান্সার কোষ এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনেরই ফল। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, কেমিক্যাল কিংবা তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। সহস্রাধিক জিনকে ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্ত করা হয়েছে। উদাহরণ হিসেবে দেওয়ার জন্য বলা যায়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের 2টি জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুসমূহকে স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং সৃষ্টি হয় জরায়ুমুখী টিউমার। অর্থাৎ দেখো, তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের 2টি জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুসমূহকে স্থানচ্যুত করে। অর্থাৎ কোষ বিভাজনটাকে যে নিয়ন্ত্রণ করে, ওই প্রোটিনটাকে স্থানচ্যুত করে দেয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের 2টি জিন, এই দুটি কী করবে? কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুকে স্থানচ্যুত করে দেয়। স্থানচ্যুত করে দিলে কী হবে? কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ থাকবে না। তখন কী হবে? কোষ বিভাজন নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তখন জরায়ুমুখী টিউমার হয়। অনেক সময় এই 2টি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করতে সৃষ্টি হয় ক্যান্সার কোষ কিংবা ক্যান্সার। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার কাজ হচ্ছে, আমি তোমার বলি, এই যে মাইটোসিসের গুরুত্বটা, এটা তুমি 5 স্টার। কেন 5 স্টার ভাইয়া? কারণ এটা তোমার সৃজনশীলে আসবে। যদি আসে সৃজনশীলের ঘতে এটা আসবে, বলবে যে মাইটোসিসের গুরুত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এখন এখন আমরা পড়বো হচ্ছে মিওসিস। মাইটোসিস আমরা পড়ছি। এখন আমরা পড়বো হচ্ছে মিওসিস। এখন আমরা কী পড়বো? মিওসিস ভাই। এখন আমরা পড়বো হচ্ছে মিওসিস। দেখো, মিওসিস জিনিসটা কি? মিওসিস বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। কি বলছে দেখো, মিওসিস বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। দেখিও, কিন্তু মাইটোসিসে নিউক্লিয়াস কিন্তু একবার বিভাজিত হয়েছিল। কিন্তু মিওসিসের মধ্যে নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হয়েছে ভাই? 2বার বিভাজিত হবে। কয়বার? 2বার বিভাজিত হবে। এখন দেখো, এরপর পড়ি আমরা, প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম পরিমাণে অর্ধেক হয়ে যাবে। এরপর দেখো, এই বিভাজনে মাতৃকোষের যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বার মাতৃকোষের যে 2টি নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বারে তার প্রতিটি
আবার দুটি কোষে বিভাজিত হয়। এবার অবশ্য ক্রোমোজোমের সংখ্যা এবং পরিমাণ সমান থাকে। তাই সব মিলিয়ে চূড়ান্ত ফল হলো মেয়োসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়, যেগুলির প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছে, একটি মাতৃকোষ থেকে, এই যে দেখো এখানে কি বলছে, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়, যেগুলো প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। কি ধারণ করে? মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। কাজে ডিএনএ এর পরিমাণ প্রায় অর্ধেক হয়। তাই মেয়োসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কি নাম? মেয়োসিসের আরেক নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। আচ্ছা ভাই, আমি তোমার একটু এটা বোঝাবো এখন, দাঁড়াও। এটা হচ্ছে বলছে একটা মাতৃকোষ, হ্যাঁ, কি বলছে? একটা মাতৃকোষ। দেখো এই যে এখানে দেখো তুমি, এই যে এখানে দেখো, প্রথমে একটা মাতৃকোষ, হ্যাঁ, এটা কি একটা মাতৃকোষ? প্রথমে একটা কি মাতৃকোষ না? হ্যাঁ, এই মাতৃকোষ থেকে কি হবে? প্রথমে একবার নিউক্লিয়াস বিভাজিত হবে। কি হবে? নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে না? প্রথমে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে, এই যে দেখো নিউক্লিয়াস না, এখানে এগুলো কি? এগুলো হচ্ছে ক্রোমোজোমগুলো, হ্যাঁ, একবার বিভাজিত হয়েছে। এখানে কয়টা? 4টা না ক্রোমোজোম টোটাল। এই ক্রোমোজোমগুলো কোথায়? নিউক্লিয়াসের ভিতরে। এটা কি একটা নিউক্লিয়াস ধরো, হ্যাঁ, নিউক্লিয়াসের ভিতরে কয়টা ক্রোমোজোম আছে? 4টা ক্রোমোজোম। 1, 2, 3, 4টা। কি বলছি আমরা? বিভাজিত হয়ে অর্ধেক হয়ে যাবে বলছি না প্রথমে? হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। দেখো অর্ধেক হয়ে সে কী হয়েছে? এখানে 2টা হয়েছে, এখানে 2টা হয়েছে, 2টা কোষে পরিণত হয়েছে। হ্যাঁ, দেখো এই 4টাকে কী দিয়ে প্রকাশ করছে? 2n দিয়ে। কী দিয়ে প্রকাশ করছিল? এখানে 2n দিয়ে। এই 2n সমান কত ছিল? 4। হ্যাঁ, 2n থেকে যখন অর্ধেক হয়ে যাবে তখন n সমান কত হবে? 2 হবে না? হ্যাঁ, সেমভাবে এখানে n, দেখো এটাতে n দিছে, এটা তো n দিছে, এটাতে n দিছে, এটা তো n দিছে। তাহলে এই n-এ কয়টা ক্রোমোজোম আসছে? এটাতে 2টা ক্রোমোজোম, এটাতে আসছে কয়টা ক্রোমোজোম? 2টা ক্রোমোজোম। ঠিক আছে, দেখো এই দুটো কি প্রথম অপত্য কোষ বা প্রথম হ্রাসমূলক বিভাজন। এটা কি প্রথম হ্রাসমূলক বিভাজন, হ্যাঁ, বা নিউক্লিয়াস প্রথমে কমছে না, এই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজন বলছে। হ্যাঁ, মেয়োসিসকে পুরোটাকে হ্রাসমূলক বিভাজন বলে, কিন্তু প্রথম বিভাজনটা হচ্ছে হ্রাসমূলক হয়। ঠিক আছে, এরপরে দেখো এই দুটা নিউক্লিয়াস কি হবে? এই দুটো নিউক্লিয়াস আবার বিভাজিত হবে। এটা বিভাজিত হয়ে এই একটা থেকে 2টা হয়েছে, এটি একটা থেকে আবার 2টা হয়েছে। ঠিক আছে, এই যে দেখো এদিকে আলাদা হয়েছে, এদিকে আলাদা হয়েছে। ওই যে মিয়োসিস যেমন ছিল মিয়োসিসের মতো। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে এটা থেকে এখানে 2টা হয়েছে, এখানে 2টা হয়েছে, এখানে আবার এটা থেকে এখানে 2টা হয়েছে, এখানে 2টা হয়েছে। দেখো তাহলে এটা কি হয়েছে? সবগুলো সমান হয়ে গেছে না এখন? হ্যাঁ, দেখো এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে দেখো প্রথমবার বিভাজনে কমছে, দ্বিতীয়বার বিভাজন আবার সমান হয়ে গেছে। ঠিক আছে, আবার সমান হয়ে গেছে। এই জন্য মেয়োসিসকে কী বলে? হ্রাসমূলক বিভাজন বলে। আশা করি ভাই বুঝতে পারছো এটা। ঠিক আছে, এখানে দেখো মাতৃকোষটা কি? শুধুমাত্র মাতৃকোষটা 2n। ঠিক আছে, মাতৃকোষে 2n। কেন 2n? মাতৃকোষে ক্রোমোজোম থাকে হচ্ছে 4টা বা জোড়ায় জোড়ায় থাকে। হ্যাঁ, এই জন্য মাতৃকোষটা কি 2n, আর অপত্য কোষগুলো হচ্ছে n। এটা মনে রাখবা। ঠিক আছে, অপত্য কোষগুলো n। আচ্ছা ভাই, এখন দেখো আমরা পড়ি। এরপর প্রশ্ন হচ্ছে মেয়োসিস কেন হয়? মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি এবং জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। তাহলে কেন মাইটোসিস হয়? বৃদ্ধি এবং জননের জন্য মাইটোসিস কোষ বিভাজনটা অপরিহার্য, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনটা বৃদ্ধির জন্য এবং জননের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তাহলে যৌন জননে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন হয়। কি হয়? পুং এবং স্ত্রী জননের মিলন হয়। হ্যাঁ, অর্থাৎ পুং এবং স্ত্রী জনন কোষের যদি মিলন না হয় তাহলে তোমার ওইটা যৌন জনন হবে না। ঠিক আছে, এখন দেখো যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষে ক্রোমোজোম সংখ্যা জীবটির দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে? দেহকোষের সমান থাকলে তখন জাইগোট কোষ যেটা, হ্যাঁ, অর্থাৎ যেটা জাইগোট হবে সেটার ক্রোমোজোম সংখ্যা জীবটির দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। মনে করো একটা জীবের দেহকোষে এবং জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 4। হ্যাঁ, পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট জাইগোটের ক্রোমোজোম সংখ্যা দাঁড়াবে 8। দেখো একটা জীবের দেহকোষ এবং জনন কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 4 হয়, হ্যাঁ, তো এখন দেখো এক পুরুষের মধ্যে হচ্ছে 4, স্ত্রীর মধ্যে পুং 4, স্ত্রী জনন কোষ 4। তো এই 4 মিলিত হয়ে একটা জাইগোট হবে না? জাইগোট হয়ে কত হবে? 8 হবে না? হ্যাঁ, তো 8 হবে। হ্যাঁ, এরপর দেখো এবং নতুন জীবটির প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 8, যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ। যদি প্রতিটি জীবের জীবনচক্র এভাবে চলতে থাকে তাহলে প্রতি চক্রে জননের ফলে ক্রোমোজোম সংখ্যা বারবার দ্বিগুণ হতে থাকবে। আমরা জানি ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। কাজেই ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরের মধ্যে আমূল পরিবর্তন ঘটে যাবে। যেহেতু পুং এবং স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক, তাই জীবের জননে পুং এবং স্ত্রী জনন
কোষের মিলন হয়ে জাইগোট পূর্ণসংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। এভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরা একই থাকে। এরপর কি বলছে দেখো, জনন কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময় যখন এরকম ঘটনা ঘটে, তখন কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার সেই অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সেই অবস্থাকে ডিপ্লয়েড বলা। আচ্ছা, এখানে অনেক কিছু বলে ফেলছি, জটিল, তোমরা বুঝবা না। আচ্ছা, আমি বুঝাই বলতেছি, দাঁড়াও। আচ্ছা, কি বলছে দেখো, এখন আমি যদি দেহকোষের আর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে, হ্যাঁ, একই বলতে কি দেখো, আমার দেহকোষের মধ্যে ক্রোমোজোম আছে কত, আমি তোমার বুঝাই, দাঁড়াও। আচ্ছা, এখন দেখো, মনে করো আমার দেহকোষের ক্রোমোজোম হচ্ছে 4, কত 4। এখন আমি এটা হচ্ছে একটা পুরুষ, হ্যাঁ, একটা পুরুষ, আর এটা হচ্ছে একটা মহিলা, ঠিক আছে, এটা হচ্ছে একটা মহিলা। তো এর এর দেহকোষে 4, এর দেহকোষও 4। এখন এর জনন কোষ আবার এর জনন কোষ, এখন দুইজনের জনন কোষে যদি 4 করে জনন কোষও যদি 4 করে কি থাকে, ক্রোমোজোম থাকে, হ্যাঁ, কয়টা 4 ক্রোমোজোম থাকে। এখন যদি আমি কি করি, যখন জাইগোট তৈরি হবে, জাইগোট কীভাবে তৈরি হয় ভাই, জাইগোটটা তৈরি হবে হচ্ছে একটা পুং গ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট, অর্থাৎ পুং জনন কোষ থেকে আসে গ্যামেটটা, স্ত্রী জনন কোষ থেকে আসে স্ত্রী গ্যামেটটা, এই দুটো মিলিত হয়ে কি হবে, একটা জাইগোট হবে, একটা জাইগোট হবে। এখন এর যদি 4 হয়, এর জনন কোষে 4 হয়, এর জনন কোষে 4 হয়, তাহলে দুটো মিলে কত হবে, 8 হবে না? এখন দেখো, এই যে 8 হইলে এটা কি নতুন জীব যেটা, সেটা হবে না? জাইগোট থেকে তো একটা নতুন জীব হবে, জাইগোট থেকে নতুন জীব হবে, ওই নতুন জীবেও কী হবে, 8 হবে না? 8 হবে। এখন দেখো, এটা ছিল ফুং, এটা হচ্ছে স্ত্রী। এখন দেখো আমাদের, দেখো এগুলো মাতৃকোষ, হ্যাঁ, তো এগুলো থেকে দেখো এদের হচ্ছে চারটা ছিল, কিন্তু নতুন জীবটাতে 8টা হয়ে গেছে, দেখো দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি দেখো একটা মানুষ থেকে নতুন মানুষ যেটা হইলো, হ্যাঁ, তখন ওই মানুষটাতে 8টা ক্রোমোজোম। এখন দেখো আমরা জানি ক্রোমোজোম কী করে, বংশগতীয় বৈশিষ্ট্য সব কিছু নির্ধারণ করে। এখন এটাতে যা বৈশিষ্ট্য পাবো, আমি এটাতে তার চেয়ে বেশি বৈশিষ্ট্য পাবো না? দেখো তাহলে মানুষের মধ্যে মানে তৈরি হয়ে যাবে, বৈচিত্র্য চলে আসবে, অর্থাৎ মানুষের চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদের দেখো, আমরা যে মানুষ, হ্যাঁ, আমাদের মা বাবার সাথে আমাদের অনেক মিল আছে না, হ্যাঁ, ওই মিলটা আর তখন থাকবে না, অর্থাৎ আলাদা হয়ে যাবে সব কিছু, ঠিক আছে। এজন্য বংশগতীয় বৈশিষ্ট্যগুলো রক্ষায় মিওসিস ভূমিকা পালন করে, হ্যাঁ। তাহলে এটা কীভাবে মিওসিস পালন করবে, দেখো, যখন এটাতে দেহকোষের সমান থাকবে না, অর্থাৎ দেখো এটাতে থাকবে হচ্ছে মনে করো 2, এটাতে থাকবে হচ্ছে 2, তো এই দুইটা মিলে কত হবে, তখন 4 হবে, তখন তাদের দেহকোষের সমান হয়ে যাবে, তাহলে এটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে। এই জন্য এই জনন কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা কম থাকে, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পারছি। আচ্ছা, এরপরে দেখো এখানে এটা তুমি আরেকবার রিডিং পড়লে বুঝবা। এরপরে দেখো এখানে কি বলছে, আমরা জানি ক্রোমোজোম আমরা জানি ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে, কাজে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরের মধ্যে আমূল পরিবর্তন ঘটে যাবে। যেহেতু ফুং এবং স্ত্রী জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, হ্যাঁ, দেখছো, ফুং এবং স্ত্রী জনন কোষে কী হবে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকবে। ফুং এবং স্ত্রী জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কী থাকে, অর্ধেক থাকে। ফুং এবং স্ত্রী জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে। কেন অর্ধেক থাকে সেটা আমি একটু আগে বুঝাইছি। তাই জীবের যৌন জননে ফুং ও স্ত্রী জনন কোষের মিলন হয়ে জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়। তাহলে দেখো, জীবের যৌন জননের মধ্যে ফুং এবং স্ত্রী জনন কোষের মিলন হয়ে জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি পাওয়া যাবে, জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন কি বলছে, এভাবে জীবের ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরা একই থাকে জনন কোষ সৃষ্টির সময়। কি বলছে দেখো, এরপর দেখো এখানে বলছে জনন কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটনা ঘটে, তখন কোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অবস্থাকে হ্যাপ্লয়েড বলা। অর্থাৎ কোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অবস্থাকে কি বলে, কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা অবস্থাকে বলা হয়েছে হ্যাপ্লয়েড। অর্থাৎ যখন কোষের মধ্যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে, তো সেটাকে কি বলে, হ্যাপ্লয়েড। অর্থাৎ যেটা এন, হ্যাঁ, যেটা এন ছিল, ওই এনটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। এই যে এই এনকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। এনকে কি বলে, হ্যাপ্লয়েড অবস্থা। আর 2Nটাকে কি বলে, ডিপ্লয়েড অবস্থা, ঠিক আছে। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, দেখো যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন সেই অবস্থাকে ডিপ্লয়েড বলে, ঠিক আছে। অর্থাৎ মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো মিওসিসটা কীভাবে হয়। দেখো প্রথমে হচ্ছে মিওসিসটা হবে, দেখো আমাদের জনন মাতৃকোষ, কী কোষ,
জনন মাতৃকোষ, ঠিক আছে, জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষটাতে কি, জনন মাতৃকোষটা কি, 2n, কীরকম 2n, অর্থাৎ ডিপ্লয়েড, অর্থাৎ এটাতে দেহকোষের সমান সংখ্যক কোষ থাকবে, কি থাকবে, দেহকোষের সমান সংখ্যক কোষ এটাতেও থাকবে। অর্থাৎ আমি যদি মনে করো, আমি যখন বুঝাই আরও সুন্দর মতো, মনে করো আমার দেহকোষ একটা, এটা হচ্ছে একটা দেহকোষ, আর এটা হচ্ছে একটা জনন কোষ, কী কোষ, জনন কোষ। এখন আমার দেহকোষের মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম, জনন কোষও 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, এটা নর্মাল, ঠিক আছে, দুটাতে সেম থাকবে, ঠিক আছে। 2n মানে কি, মনে করো 4টা থাকলে এটাতে 4টা থাকে, এটা তো 4টা, হ্যাঁ, এটাতে যদি 8টা থাকে এটা তো 8টা থাকবে, এরকম, ঠিক আছে। এখন এই যে আমার দেহকোষ, জনন মাতৃকোষ, হ্যাঁ, জনন মাতৃকোষ থেকে কী হবে, জনন মাতৃকোষ থেকে আসবে হচ্ছে আমার ফুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, হ্যাঁ, ফুং গ্যামেট, স্ত্রী গ্যামেট কই থেকে আসে, জনন মাতৃকোষগুলো থেকে আসে। ফুং জনন মাতৃকোষ থেকে আসবে, ফুং গ্যামেট, স্ত্রী জনন মাতৃকোষ থেকে আসবে স্ত্রী গ্যামেট। আমি তোরা যদি এখানে বুঝাই আরও সুন্দর করে, দেখো প্রথমে আমি একটা দিলাম ফুং জনন কোষ, ঠিক আছে, আরেকটা হচ্ছে স্ত্রী জনন কোষ। এখন দেখো এই ফুং জনন কোষ থেকে কী আসবে, আমার ফুং গ্যামেট, কী আসবে, ফুং গ্যামেট, এটা থেকে কী আসবে, স্ত্রী গ্যামেট, তাই তো। এখন এটা কী ছিল, এই ফুং গ্যামেটটা কী ছিল, আমার 2n ছিল, 2n না, ফুং জনন কোষটা এটাও 2n ছিল, অর্থাৎ দেহকোষের সমান সংখ্যক ক্রোমোজোম। কিন্তু দেখো ফুং গ্যামেট যখন হবে, গ্যামেটগুলো তখন কী হয়ে যাবে, n হয়ে যাবে, গ্যামেটগুলো কী হয়ে যাবে, n হয়ে যাবে, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যাবে, হ্যাঁ। এই যে দুইটা গ্যামেট, এই দুইটা গ্যামেট এসে কী হবে, মিলিত হবে, মিলিত হয়ে কী তৈরি করবে, এই দুইটা গ্যামেট এসে মিলিত হয়ে কী তৈরি করবে ভাই, একটা জাইগোট তৈরি করবে, কী তৈরি করবে ভাই, এখানে ওরা একটা জাইগোট তৈরি করবে, কী তৈরি করবে ভাই, জাইগোট, কী তৈরি করবে, জাইগোট। এখন দেখো জাইগোটের মধ্যে n, এ অর্ধেক আসছে এখান থেকে, অর্ধেক আসছে এখান থেকে, তাহলে কি আবার 2n হয়ে যাবে না, এটা আবার 2n হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আবার সেম সমান সমান থাকতেছে, অর্থাৎ কোনো চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ। যদি এটা না হইতো তাহলে কি হইতো, 8টা হয়ে যেত না, তখন এই যে জনন কোষগুলোর সাথে মিলতো না, ঠিক আছে। এই জন্যই মিওসিসটা হয়ে থাকে, ঠিক আছে ভাই, আশা করি বুঝাইতে পারছি আমি এখন। আর যদি মিওসিসটা না হইতো তাহলে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো টিকে থাকতে পারতো না, ঠিক আছে। এরপর দেখো মিওসিস প্রধানত জীবের জনন মাতৃকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। তাহলে মিওসিস কোথায় ঘটে, মিওসিস ঘটে হচ্ছে প্রধানত জীবের জনন মাতৃকোষে, জনন মাতৃকোষ, আমি এখন দেখাইছি না জনন মাতৃকোষটা, জনন মাতৃকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে হয়, অর্থাৎ গ্যামেট সৃষ্টির জন্য জনন মাতৃকোষে হয়। এই যে গ্যামেট সৃষ্টির জন্য জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষগুলোর মধ্যে কী হয়েছে, মিওসিস হয়েছে, এগুলোতে কী হয়েছে, মিওসিস হয়ে এই ফুং গ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি করছে, মিওসিস হয়ে এই দুটো গ্যামেট তৈরি করছে, ঠিক আছে। এরপর দেখো সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীতে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। তাহলে কি হয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে, হ্যাঁ, আর পরাগধানীতে, ঠিক আছে। এরপর দেখো মস ও ফার্ম জাতীয় উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেন উৎপন্ন হয় তখন জাইগোটে ধরনের বিভাজন ঘটাচ্ছে, লাগবে না তোমাদের। এখান থেকে মিওসিস বিভাজনের সময় কি বলছে, মিওসিস বিভাজনের সময় একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়। তাহলে কয়বার বিভাজিত হবে, পরপর দুবার বিভাজিত হবে। প্রথম বিভাজনকে কি বলবো, প্রথম প্রথম মায়োটিক বিভাজন বা মিওসিস 1, দ্বিতীয় বিভাজনকে বলা হয় দ্বিতীয় মিওটিক বা বিভাজন বা মিওসিস 2, ঠিক আছে। দুইটা বিভাজন হয় না এখানে, আমরা বলছি নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, দুইবার বিভাজিত হয়। প্রথমটা কি বলছি, হ্রাসমূলক, অর্থাৎ তো যে দেখাইলাম ক্রোমোজোমগুলো কমে যায়, এরপর আবার সমান হয়, এইভাবে দুইটা হয়, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, প্রথম বিভাজনের সময় অপাত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়, দ্বিতীয় বিভাজনটি, তাহলে দেখো প্রথম বিভাজনের সময় অত্যকোষিক ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষিক ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়। এরপর দেখো দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটা মাইটোসিসের মতোই, ঠিক আছে, মাইটোসিসের মতোই দ্বিতীয় বিভাজনটা, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপর দেখো কি বলছে, বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্যম করতে পারে, যেমন ব্যাঙের একটি প্রজাতি জেনোপাস ট্রপিক্যালিস এর সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে জেনাস লেবিয়াস প্রজাতির উৎপত্তি ঘটেছে। প্ল্যান্টি রাজ্যের বিভিন্ন সদস্যের যেমন আলু দেহকোষে এই প্রক্রিয়া একটি অস্বাভাবিক ঘটনা। অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য উদ্ভিদের এই জাত বেছে নিই, এমনকি সেরকম জাত পরিকল্পিতভাবে সৃষ্টি করি, কারণ তা আকারে তুলনামূলকভাবে বড় হয়। এসব জাত খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অধিকতর সহায়ক। ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য বজায় রাখা মিওসিসের একই রকম গুরুত্বপূর্ণ একটি অবদান। অর্থাৎ দেখো কি বলছে, জিনগত বৈচিত্র্য বজায় রাখে, ঠিক আছে, জেনেটিক বস্তুর সমতা রক্ষা করে এবং জিনগত বৈচিত্র্য রক্ষায় মিওসিসের গুরুত্ব অপরিসীম। যৌন জনন করে এমন সকল জীবে মিওসিসের মাধ্যমে একইভাবে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়ে থাকে। কোনো
দেখো এরপরে কি বলছে, কোনো প্রজাতি টিকে থাকা বা না থাকা মূলত নির্ভর করে সদস্য জীবদের কতটা বৈচিত্র্য আছে তার উপর। পরিবেশের প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেই সব প্রজাতি টিকে থাকে যাদের অন্তত কিছু সদস্যের মধ্যে সেই পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো বৈশিষ্ট্য রয়েছে। যদি কোনো প্রজাতির জীবদেহের মধ্যে বৈচিত্র্য কম থাকে তাহলে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়ানোর মতো বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকার সম্ভাবনা হবে না, ফলে হয়তো পুরো প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো ওই যে অর্থাৎ তাদের মধ্যে বৈচিত্র্য না থাকলে, হ্যাঁ, অর্থাৎ তারা যদি কি হয়, ওই যে ক্রোমোজোমগুলো দ্বিগুণ হয়ে যায়, তখন তারা কি হবে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, এটা বলছে। আচ্ছা, এরপর এখানে বলছে বেঁচে যাবে মেসেজ কোনো জীবটি কি বেশি। আচ্ছা, এখান থেকে তেমন কিছু লাগবে না, এটা আরেকটু রিডিং করে নিও তোমরা। তাহলে এখান থেকে আমরা মিওসিসটা আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি আমি। আর হচ্ছে মাইটোসিসটা, হ্যাঁ, মাইটোসিস এবং মিওসিসটা আশা করি তোমরা বুঝছো কীভাবে কী হয়। আচ্ছা, এখন দেখো কোন ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয়। কোন ধাপে নিউক্লিয়াসটা আকারে বড় হয় বলো তো? নিউক্লিয়াসটা আকারে বড় হয়েছে প্রোফেজ, একদম প্রথম ধাপে। প্রোফেজ ধাপে নিউক্লিয়াসটা আকারে সবচেয়ে বড় হয়। এবার দেখো মাইটোসিস কোথায় ঘটে, দেখছো কোথায় ঘটে? মাইটোসিস হচ্ছে দেহকোষে ঘটে, জীবের দেহকোষে ঘটে। ঠিক আছে, প্রশ্নটা আসছে মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় কেন, বুঝিয়ে রাখো। দেখছো ওই যে মাইটোসিসকে সমীকরণ বিভাজন কেন বলা হয় আর মিওসিসকে রাসমূলক বিভাজন কেন বলা হয়, এগুলো হচ্ছে ক্ষয়ের জন্য। হ্যাঁ, কেন মিওসিসকে রাসমূলক বিভাজন বলা হয় তুমি এখান থেকে লিখতে পারবা আশা করি। ওই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার কারণে এটাকে রাসমূলক বিভাজন বলা হয়। এখানে হচ্ছে ক্ষয়ের জন্য লাগবে এটা, এই যে এটা। ঠিক আছে, ঠিক আছে ভাই। এরপর কি বলছে, বি ধাপটিতে কী ধরনের পরিবর্তন ঘটে। আচ্ছা, বি ধাপটিতে কী ধরনের পরিবর্তন ঘটে, অর্থাৎ হচ্ছে তোমার এটা হচ্ছে মাইটোসিস বুঝাইছে, হ্যাঁ, এটাতে কী ধরনের পরিবর্তন ঘটে সেটা বলবা। আচ্ছা, এরপরে হচ্ছে উদ্দীপকে লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবে কী সমস্যা হবে। আচ্ছা দেখো, এই প্রক্রিয়া অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়াটা না ঘটলে কী কী সমস্যা হবে সেটা বোঝাইছে তোমাকে। ঠিক আছে, দেখো এখানে বিদাপ বলতে এখানে কি বোঝাইছে, এখানে হচ্ছে যে সাইটোকাইনেসিসটা বোঝাইছে। দেখো এখানে ক্লোস্পেট তৈরি হয়ে সাইটোকাইনেসিস হচ্ছে। ঠিক আছে, এখানে সাইটোকাইনেসিসটা বোঝাইছে, আর পুরো প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস বুঝাইছে। যে সঠিকভাবে প্রক্রিয়াটি না ঘটলে কী ধরনের সমস্যা হতে পারে, এটা পুরোটা মাইটোসিস বুঝাইছে। মাইটোসিস না হলে কী হবে, এটা জীবজগতের বৈশিষ্ট্য, এগুলো ব্যাখ্যা করবা, আশা করি পারবা। ঠিক আছে ভাই, আজকের ক্লাসে এ পর্যন্ত। আশা করি সবাই সব কিছু বুঝছো। যদি কোনো কিছু না বুঝো বা কনফিউশন থাকে আমাকে কাইন্ডলি জানাবা, আমি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ।